আসসালামু আলাইকুম। প্রতিদিন নিয়মিত অনুষ্ঠান যাচ্ছি দেশ থেকে যারা আমাদের সাথে শুভেচ্ছা আমন্ত্রণ। তাদের সাথে আছে আমি মোহাম্মদ রফিকুল ইসলাম। আজকে আমাদের সাথে অতিথি হিসেবে যারা আছে আমি আপনাদের সাথে এক এক করে পরিচয় করে দিচ্ছি। আজকে আমাদের সাথে অতিথি হিসেবে আছেন মাহবুব রহমান দুর্জয়, প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, সাইন্স স্মাইল ফাউন্ডেশন বাংলাদেশ। আসসালামু আলাইকুম। মাহবুব রহমান দুর্জয়, আপনাকে প্রবাসী ইসলামের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। আপনাকে ধন্যবাদ আজকের এই মানুষের জন্য প্রোগ্রামে লাইভে আমন্ত্রণ জানানোর জন্য প্রিয় রফিক ভাই। আর ধন্যবাদ জানাই আমাদের সোহেল আহমেদ মৃধা, মানবিক মানুষ, মানবিক ভাই, মানবাধিকার নেতা। ধন্যবাদ আপনাকে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, আমাদের সাথে আরো আছেন সুমাইয়া আক্তার এনি, যুগ্ম আহ্বায়ক বিএইচআরসি স্টুডেন্ট উইং ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখা। সুমাইয়া আক্তার এনি, আপনাকে প্রবাসী নিউজ লাইভের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। থ্যাংক ইউ স্যার, আমাকে এখানে আমন্ত্রণ করার জন্য আর আমাকে কিছু বলার সুযোগ দেওয়ার জন্য মানুষের জন্য এখানে। আর সোহেল আহমেদ মৃধা ভাইকে অনেক অনেক ধন্যবাদ। ভাই আমাকে এত বড় একটা সুযোগ করে দিয়েছে আমার মানে মনের কথাগুলোকে খুলে বলার জন্য। সেজন্য অনেক অনেক ধন্যবাদ। আপনাকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, আমাদের সাথে আরেকজন অতিথি রয়েছেন। উনি যান্ত্রিক ত্রুটির জন্য আমাদের সাথে এই মুহূর্তে সংযুক্ত হতে পারতেছেন না। যদি উনি আমাদের সাথে সংযুক্ত হয় আমরা অবশ্যই আপনাদের সাথে পরিচয় করিয়ে দেব। প্রিয় দর্শক, আপনারা জানেন আমরা প্রতিদিনকার মতো আমাদের নিয়মিত অনুষ্ঠানে দেশ বিদেশ থেকে আমাদের মানবিক মানুষগুলো যারা একেবারে সাদা মনের মানুষ তাদেরকে আমরা আপনাদের সামনে তুলে ধরি। ওনাদের দৈনন্দিন মানবিক যেসব কার্যগুলি এগুলি আপনাদের সামনে আমরা তুলে ধরার চেষ্টা করি প্রবাসী নিউজ লাইভ, এবং সাথে সাথে প্রবাসী এবং প্রবাসীদের পরিবার সুখ দুঃখের কথা, এই দেশে অবহেলিত মানুষের কথা, নির্যাতিত মানুষের কথা তুলে ধরার চেষ্টা করে থাকে। প্রিয় দর্শক, আজকে আমি আমাদের আজকের অতিথি মাহবুব রহমান দুর্জয় ভাইকে দিয়ে শুরু করতে যাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠান। মাহবুব রহমান দুর্জয়, আপনাকে আমাদের প্রবাসী নিউজ লাইভ পক্ষ থেকে আবারও স্বাগত জানাচ্ছি। আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, ভালো আছি, অনেক ভালো আছি। করোনা কাল চলছে, এই করোনা কালে ভালো থাকাটাই আসলে আল্লাহর অশেষ নিয়ামত। আশা করি আল্লাহর অশেষ নিয়ামত আপনি, আপনারা কাব্য আক্তার এনি আপনারাও ভালো আছেন। মানবিক সালাম আপনাদেরকে। মানবিক প্রোগ্রাম, মানবিক অনুষ্ঠানে এবং মানবিক কথা শোনার জন্য আমন্ত্রণ জানিয়েছেন, তাই ধন্যবাদ ভাই। আপনার কাছে একটা বিষয় জানতে চাই, আপনি সাইন্স স্মাইল ফাউন্ডেশন বাংলাদেশের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান। আপনার এই সংগঠনের আসলে কাজটা সম্পর্কে যদি আমাদের দর্শকদের সামনে তুলে ধরতেন। আসলে রফিক ভাই, আপনি হয়তো জেনে থাকবেন কিনা জানি না, তারপরে বলছি 2015 সালের 15 ডিসেম্বর থেকে চাইল্ড স্মাইল ফাউন্ডেশন বাংলাদেশ চট্টগ্রাম থেকে এটা প্রতিষ্ঠিত সংগঠন। এটা কার্যক্রম শুরু করি। আমাদের সংগঠনের মূল হচ্ছে যে আমরা সুবিধা বঞ্চিত শিশুদের জীবনমান উন্নয়নের সহযোগী প্রতিষ্ঠান হিসেবে কাজ করি। আমাদের মূল স্লোগানটা হলো হাসি, আনন্দ, উচ্ছলতায় ভরে উঠুক প্রতিটি শিশুর জীবন। আমরা এই স্লোগানকে সামনে রেখেই কাজ করি। আমাদের মূল কাজটা হচ্ছে নিরক্ষরমুক্ত বাংলাদেশ বিনির্মাণে বিনামূল্যে শিক্ষা কার্যক্রম পরিচালনার পাশাপাশি সারা বাংলাদেশ ব্যাপী আমরা যেসব কার্যক্রমগুলো করি তার মধ্যে ধরেন ঈদ বস্ত্র বিতরণ, শীত বস্ত্র বিতরণ, বৃক্ষ বিতরণ, গরুর মাংস বিতরণ এবং জাতীয় যে সকল অন্যান্য সংক্রান্ত প্রোগ্রাম আছে, সেই সব অনুষ্ঠান আছে, সেই সব অনুষ্ঠানগুলো আমরা আমাদের সংগঠনের মাধ্যমে বাস্তবায়ন করে থাকি। আরেকটি কথা আপনাকে জানিয়ে রাখা উচিত, আমার এই চাইল্ড স্মাইল ফাউন্ডেশন বাংলাদেশ, আপনি জানেন কিনা জানি না, যে এই সংগঠনটি জাতীয় পর্যায়ের সংগঠন বলা যায়। কেননা সংগঠনটি চট্টগ্রামে সীমাবদ্ধ থাকেনি। আমরা সংগঠনের কমিটি গঠনের মাধ্যমে সারা বাংলাদেশের ইতিমধ্যে 32টি জেলায় জেলা কমিটি গঠন করে আমরা এইসব মানবিক কার্যক্রমগুলো, স্কুলের বিনামূল্য শিক্ষা কার্যক্রমগুলো বাস্তবায়ন করছি। আমাদের শিক্ষা কার্যক্রমের ভিতরে আপনাকে ইনফর্ম করতে চাই যে শিশুর হাসি পাঠশালা নামে সারা বাংলাদেশেই আমাদের শিক্ষা কার্যক্রম চলমান আছে বিনামূল্যে।
এখন করোনা কালে আমাদের শিক্ষা কার্যক্রমটা বন্ধ আছে, তবে এই বর্তমান সময়ে আমাদের মানবিক যে সকল সাহায্য সহযোগিতা অন্যান্য যে সকল কার্যক্রমগুলো আছে সেগুলো আমাদের অব্যাহত আছে, সারা দেশব্যাপী এগুলো চলমান আছে। ধন্যবাদ মাহমুদ রহমান দুর্জয় ভাই। প্রিয় দর্শক, জি। আমি শুরুতে যে বলেছিলাম আমাদের আরেকজন অতিথি রবিউল হাসান রবি, উনি আসলে যান্ত্রিক ত্রুটির জন্য আমাদের সাথে সংযুক্ত হতে পারেনি, উনি এই মুহূর্তে আমাদের সাথে সংযুক্ত হয়েছেন। জনাব রবিউল হাসান রবি, আপনাকে প্রবাসী নিউজ লাইভের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। আসসালামু আলাইকুম, ধন্যবাদ প্রবাসী নিউজকে একটি অপরচুনিটি করে দেওয়ার জন্য। তো বিন্দু বাংলাদেশের নিয়ে আমি কাজ করছি। আমাদের যাত্রা শুরু হয়েছে যে 10 ডিসেম্বর 2019 সালে। তো আমাদের মূলত স্বেচ্ছাসেবী মূলক কাজ আমাদের সংগঠনে করে। তারপরে আমাদের কাজ হচ্ছে যে নিরলস অসহায় মানুষের পাশে আমরা সবসময় ছুটে যাই কাজ করার জন্য, তাদের পাশে দাঁড়ানোর জন্য। তো আমাদের 2019 সালের 10 ডিসেম্বর যেহেতু হয়েছে, তো বেশি দিন হয়নি। তো আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি যে ভালো কিছু করার। আর ইতিমধ্যে আমাদের অনেকগুলো প্রোগ্রাম হয়েছে, যেটি করোনাকালীন আমাদের যে প্রোগ্রাম শুরু হওয়া থেকেই আমরা চেষ্টা করেছি যে ভালো কিছু করার জন্য। তো প্রথম থেকে যে সতর্ক বার্তা আমরা দিয়েছিলাম, তারপরে হচ্ছে আমরা গরিব অসহায় রিক্সার ড্রাইভার হতে যারা আসলে নিম্নবর্তী আয়ের, যারা একেবারেই অচল, তাদেরকে নিয়ে আমাদের ইচ্ছে। তো বিন্দু বাংলাদেশ বলতে গেলে যে এটা ক্ষুদ্র, আমরা বিন্দু থেকে শুরু করেছি। তারপরে আমাদের যে চিন্তা ভাবনা, আমাদের চিন্তা ভাবনা নিয়ে আমরা এগিয়ে যাওয়ার চেষ্টা করতেছি। প্রথমত করোনা ভাইরাসের জন্য আমি কিছুটা বলি আপনাদেরকে, যে করোনা ভাইরাস যখন আমাদের বাংলাদেশে প্রবাহিত হলো, তখন আমরা চেষ্টা করেছি যে কি কি করা যায়। যেহেতু বিন্দু বাংলাদেশ ছোট একটি ক্ষুদ্র প্রত্যয় আমাদের, তো আমরা সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করেছি। লিফলেট হতে, তারপরে আমাদের সাবান, মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার হতে আমরা সবগুলো বিতরণ করার চেষ্টা করেছি। যতটুকু সতর্ক করার আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি। তারপরে আমাদের যখন আমরা দেখি যে রাস্তাঘাটে আশপাশে অনেক লোকজন না খেয়ে অনাহারে দিন যাপন করে, তো তাদেরকে নিয়ে আমাদের চিন্তা হলো যে না, কিছু একটা করার দরকার। তো সেই সুবাদে আমরা প্রায় প্রথমে আমাদের বাসায় আসলে অ্যাকচুয়ালি ফাইন্যান্সিয়াল দিক থেকে যদি বলি, আমাদের খুব ক্রাইসিসের প্রবণতা ছিল সবারই। তো আমাদের এটা ভেবে যে আমরা বাসার মধ্যেই রান্না বান্নাটা করেছিলাম যে আমরা সবাইকে যেন খাওয়াইতে পারি। যেহেতু টাকা পয়সার একটা ব্যাপার স্যাপার আছে, অ্যামাউন্টের, বিগ অ্যামাউন্টের, তো সেই ক্ষেত্রে আমরা বাসার মধ্যে চেষ্টা করেছি যে রান্না করে যে খাওয়ানো যায়। তো বাসার মধ্যে রান্না করে সর্বোচ্চ 20 থেকে 30 জনকে খাওয়ানো পসিবল। তারপরে আমরা অনেক চেষ্টা করেছি যে না, আমরা যদি অনেকজনকে একসাথে খাওয়াই তাহলে হয়তো আমাদের বাবুর্চি নিতে হবে। তো আমরা বাবুর্চি নিয়ে তারপরে আমরা 5 দিন, 5 কিংবা 7 দিন ব্যাপী আমাদের একটি ইভেন্ট ছিল। সেটি হচ্ছে আমরা লাঞ্চ এবং ডিনারের যেই আয়োজনটি আমরা করেছি খাওয়ানোর জন্য। তো তারপরে আমাদের প্রায় 600 থেকে 700 লোকের একটি খাবারের ব্যবস্থা করতে সক্ষম হয়েছে বিন্দু বাংলাদেশ। তো আমাদের আরেকটি প্রোগ্রাম হয়েছে সিলেটে, সিলেট হবিগঞ্জ জেলায় আমাদের পরিষ্কার পরিচ্ছন্নতার সচেতন করার জন্য আমরা ড্রেন কিংবা বাসার আশেপাশে যে জায়গায় ময়লা স্তূপ ছিল, করোনা ভাইরাসের জন্য আসলে বেসিক্যালি এটা করা না, আসলে পরিষ্কার পরিচ্ছন্নতা একটা ডেঙ্গুর প্রভাব ছিল আমাদের বাংলাদেশে। তো এই সুবাদে আমাদের এই প্রোগ্রামটি করা। আর বিন্দু বাংলাদেশ সবসময় চেষ্টা করে যে ভালো কিছু করার। আমাদের প্রায় 20টি ইভেন্টের মতো করতে আমরা সক্ষম হয়েছি। ইনশাল্লাহ আমরা আগামীতে আরো ভালো কাজ করতে পারবো, এটা আশা করি। তো ইজি টু সে বাট ডিফিকাল্ট টু ডু, বলতে যেমন সহজ হয়, আসলে কাজগুলো যদি মাঠ পর্যায়ে আসলে কাজ যারা করে তারা আসলে বেসিক্যালি যারা সামাজিক মানুষ তারা বুঝতে পারবে যে মাঠ পর্যায়ে কাজ করা অনেক ডিফিকাল্ট হয়ে যায়। তারপরে আমরা চেষ্টা করেছি যে
গরিব নিরলস মানুষের পাশে সবসময় দাঁড়াবো এবং বিন্দু বাংলাদেশ একদিন পুরো দেশ জুড়ে কাজ করবে, এই প্রত্যয় নিয়ে আমরা আগাচ্ছি। ধন্যবাদ রবিউল হোসেন রবি ভাই। এই মুহূর্তে আমি যাচ্ছি আমাদের আরেকজন অতিথি কাব্য আক্তারিনী। আপনি বাংলাদেশ মানবাধিকার কমিশনের স্টুডেন্ট ইউনিয়ন ব্রাহ্মণবাড়িয়া জেলার যে দায়িত্বে রয়েছেন, আপনারা স্টুডেন্টদের পক্ষ থেকে এই করোনাকালীন সময়ে, এই দুর্যোগ সময়ে আপনারা কি কোনো কর্মসূচি গ্রহণ করেছিলেন? স্যার, আসসালামু আলাইকুম স্যার, আমাকে কথা বলার সুযোগ দেওয়ার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনি যেটা প্রশ্ন করেছেন যে আমরা বাংলাদেশ হিউম্যান রাইটস কমিশন স্টুডেন্ট উইং এর পক্ষ থেকে আমরা কোনো কিছু করেছি কিনা, আসলে সত্য কথা বলতে যেটা হচ্ছে যে আমাদের ব্রাহ্মণবাড়িয়াতে যখন হিউম্যান রাইটস কমিশন যখন এক শাখা, ফার্স্ট একটা টিম ছিল যে একত্রে মিলে আমরা সবাই মিলে কাজ করি। তো আপনার ওই টিমটা তখন শাখা বিভক্ত হয়ে যায়। এটা হচ্ছে যেরকম ধরেন যে কলেজ শাখা বিভক্ত, স্কুল শাখা বিভক্ত, এরকম বিভক্ত হয়ে যায়, আলাদা আলাদা হয়ে যায়। তখন আমার টিমে মেয়েরা ছিল বেশি, কারণ আমি গার্লস স্কুলে পড়াশোনা করেছি। সেজন্য আমার স্কুলের কিছু মেয়ে নিয়েছি, তাদেরকে নিয়ে আমি ফার্স্টেবল কিছু কাজ করেছিলাম। করোনাকালীন সময়ে আপনার কাজ করেছি বলতে আপনার হিউম্যান রাইটস এর কোনো সদস্য ছিল না, সেই বিধায় আমি সবাইকে নিয়ে কাজ করতে পারি নাই। তো আমি নিজ উদ্যোগে আপনার কাজ করেছি। আপনার আমাদের ব্রাহ্মণবাড়িয়াতে আপনার 25 তারিখ লকডাউন পড়েছিল, আমি যেখানে আছি। তো 25 তারিখের পর থেকে মানুষকে এই করোনাকালীন সময়ে যাদেরকে সতর্ক করার গ্রামের যে সাইট গুলা, ওই সাইট গুলাতে আমি প্রায় আহ মানে অনেক শত শত ঘরের মধ্যে আপনার লিফলেট বিতরণ করেছি, তাদেরকে সতর্ক করেছি। অনেকে জানিই না এই ব্যাপারটা আসলে কি। তাদেরকে সতর্ক করেছি যে কিভাবে কি হবে, কিভাবে সচেতন থাকতে হবে, কিভাবে ঘরে থাকতে হবে, পরিষ্কার পরিচ্ছন্নতা কিভাবে থাকতে হবে, ওইটা আমি সচেতন করেছি সবাইকে। আর তার পাশাপাশি আপনার আমি আপনার মার্চের 25 তারিখ ব্রাহ্মণবাড়িতে লকডাউন দেওয়ার পর ফার্স্ট আমি মাস্ক বিতরণ করি। আমাদের ব্রাহ্মণবাড়িয়ার আশেপাশে যেসব উপজেলাগুলো আছে, আখাউড়া, কসবা, তারপর ব্রাহ্মণবাড়িয়ার এই আশেপাশে যে যে জায়গাগুলো আছে, ওইখানে আপনার সমাজের যে আহ নিম্ন শ্রেণীর যে মানুষগুলা, যারা আপনার সামর্থ্য নাই এরকম কিছু ইয়ে করার, তাদেরকে আমি মাস্ক টু হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করে থাকি। তারপর প্রোগ্রাম আপনার নিয়েছিলাম, ত্রাণের প্রোগ্রাম নিয়েছিলাম আপনার 29শে মার্চ। ত্রাণের প্রোগ্রাম আপনার প্রায় ফার্স্ট আমি ত্রাণ দিয়েছি আপনার 350 লোকের ত্রাণ দিয়েছিলাম ফার্স্ট। দেওয়ার পরে এমনিতে তো মনে করেন ত্রাণ দেওয়ার সময় তো আবার দেওয়া শেষ হয়ে গেল, আবার কিছু লোক এসে বলে আপা আমাকে দিতে হবে, আপা আমাকে দিতে হবে, এরকম করতে করতে কিন্তু স্যার অনেক হয়ে যায়। তো মনে করেন যে মানে দিতে থাকি, শেষ আর হয় না। মানে পুরো মাস গেলেও একজন না একজন বলবে আপা এখানে 5টা লাগবে, আপা ওইখানে 5টা লাগবে, এরকম বলে। কিন্তু না আর করতে পারি না যে দিতে পারবো না, তখন দিতে হয়, না পারলেও দিতে হয়। তো মনে করেন যে এমনিতে 29শে মার্চ আমি আপনার দিয়েছিলাম, ত্রাণ দিয়েছিলাম আল্লাহ রহমতে। তারপরে চিন্তা ভাবনা করি যে ত্রাণ তো দিয়ে দিলাম, তারা না হয় কিছুদিন খাবে। তখন আমি যখন আপনার আহ সদরে, তখন লকডাউন ছিল, বাসা থেকে বের হওয়াটা একদমই মানা ছিল। আর আমার বাসা থেকে আমি মেয়ে, বুঝতেই পারেন যে মেয়েদের কতটা আবদ্ধের মধ্যে থাকতে হয় সব সময়। আব্বু আম্মু খুবই এমনিতে, আম্মু একটু করতো যে বাসা থেকে যেন বের না হয়, কারণ আমার ফ্যামিলি আছে, ফ্যামিলি চিন্তা করার জন্য আম্মু এরকমটা বলতো। আমিও বলতাম যে শুধু ফ্যামিলি চিন্তা করলে চলবে, আরো অনেক অনেক ফ্যামিলি আছে যারা কিনা আমাদের দিকে তাকিয়ে আছে। তো আমি এবার যখন আমি আপনার মার্কেটে বের হয়েছি, তখন দেখেছি যে অনেকখান থেকে অনেক অসহায় ও সুবিধা বঞ্চিত মানুষরা এসে আটকা পড়ে গেছে, গাড়ি ঘোড়া নাই, যাইতে পারতেছে না। আর তাদের কাছে যে টাকা ছিল ওই টাকাগুলো শেষ। তারপর হচ্ছে যে যারা পথচারী থেকে প্রতিনিয়ত হাত ছেয়ে খাইতো, যে কিছু একটা খাবার খাইতো, তারাও কিন্তু ওই সময় ওই জিনিসটা পারতেছে না, কারণ পথচারীরা সবাই এখন যার যার বাসায় স্থান করতেছে। তো ওই সময় মাথার মধ্যে একটা চিন্তা আসলো যে তাদের জন্য কিছু একটা করতে হবে। তো চিন্তা ভাবনা আসলো বলতে আপনার এপ্রিল এপ্রিল মাসের 2 তারিখ থেকে আমি খাবারের ফার্স্ট দিন আমি খাবারের আয়োজন করি, আপনার প্রায় 150 লোকের মতো আয়োজন করি ফার্স্ট দিন। আমাকে ফার্স্ট আমার বাবা আমাকে সহযোগিতা করেছে, আমার পাশে ছিল আমার বাবা। আমার বাবা আমাকে এসব কাজে সাপোর্ট করে, সেজন্য আমি এগিয়ে যাচ্ছি আপনাদের দোয়ায়। তো ফার্স্ট আমার আব্বু আমাকে সাপোর্ট দিয়েছিল। দেওয়ার পরে আমি আপনার 10,000 টাকা নিয়ে নামি।
তারপর আপনার প্রায় 150 লোকের মতো খাবার আয়োজন করি ফার্স্ট দিনে। তো দেখলাম যে আস্তে আস্তে আমাদের লকডাউনও বেড়ে যাচ্ছে, বলছে যে খুলবে খুলবে, এসব করতে করতে লকডাউন বেড়ে গেছে। এখনো কিন্তু আপনার লকডাউন কিছুদিন আগে খুলেছে আমাদের ব্রাহ্মণবাড়িয়াতে, হয়তো জানেন আপনারা। তো আপনার প্রায় এরকম করতে করতে আমি খাবারের আয়োজন সবার থেকে, সবার সার্বিক সহযোগিতায়, সবার সহযোগিতায় আমি আহ আমার পরিবারের সহযোগিতা এবং কি যারা যারা আশেপাশে আছে সমাজে বিত্তবান মানুষদেরকে আমি আহ্বান করেছি, তারা আমার ডাকে সাড়া দিয়েছে, তারা আমাকে সহযোগিতা করেছে নানাভাবে। আমি আমার কাজিনকে নিয়ে, আমার মামাতো ভাইকে নিয়ে, ও আবার আপনার দেশের বাইরে থেকে এসেছে, আসার পর আমাদের ব্যবসা আছে, ব্যবসাতে ও বসে। তো ও আপনার ভালো রান্না করতে পারে। তো আমার চিন্তা ছিল যে রান্নাটা করব কিভাবে। ফার্স্ট দিন করে ফেলছি আপনার, আমার ভাইয়াকে দিয়ে করছিলাম, করার পরে ওই ভাইয়াটাকে দিয়ে করছিলাম, করার পরে আমি সেকেন্ড টাইম চিন্তা করলাম যে প্রতিদিন কি আর ভাইয়া রান্না করতে পারবে, তখন চিন্তা করলাম যে একটা বাবুর্চি রেখে দিই। তখন আবার এটাও চিন্তা করলাম যে আমি যদি প্রতিদিন যদি একটা বাবুর্চি রাখি, প্রতিদিন আমি 150-200 মানুষের খাবারের আয়োজন করব, বাবুর্চি তো প্রতিদিন আমার থেকে 1000 টাকা করে নিব, এভাবে 1000 করে যদি আমি যদি দেই, আমি 3 মাস খাবারের প্রোগ্রাম যদি চালায় যাই, তাহলে আমার কতটি টাকা খরচ হইতেছে। এই 3 মাসে যতটি টাকা খরচ হবে ততটি টাকা আপনার ওদেরকে খাওয়াইলে কাজ দিবে বা ওদের জন্য কিছু একটা করলে কাজ দিবে। তো আমার ভাই আবার সাপোর্ট দিয়েছে, তুই তুই এরকম চিন্তা করিস না, আমি প্রতিদিন রান্না করব। ভাই আবার ব্যবসার পাশাপাশি আমাকে সহযোগিতা করেছে, আমার 2জন মামাতো ভাই আমাকে সহযোগিতা করেছে ব্যবসার পাশাপাশি। তারা আমাকে সাপোর্ট দিয়েছে এবং কি তারা প্রতিদিন আপনার 150 থেকে 200 মানুষের খাবারের আয়োজন আমি করেছি। আপনার প্রায় এপ্রিলের 2 তারিখ থেকে শুরু হয়েছে আমাদের ঈদুল আজহা, ছোট ঈদ, ছোট ঈদের 3 দিন পরে আমার প্রোগ্রাম আমি শেষ করেছি। ব্রাহ্মণবাড়িয়া লকডাউন খোলার পরে আমি লকডাউন মানে আমার প্রোগ্রাম আমি স্থগিত করেছি। রমজান মাসে আমি ইফতারি এবং সেহরি, রাত্রেবেলা আমি সেহরির খাবারও দিয়েছি। আর মানে আমরা 3জনই, আমার দুই মামাতো ভাই আর আমি, আমরা 3জনই কাজ করেছি আপনার। তো আহ, আমি এমনিতে অনেকটা খুশি। তার পাশাপাশি এই ধন্যবাদ। আমি আবার পাচ্ছেন। আপনার কাছে আসবো, আবারও আপনার কাছে আসবো। প্রিয় দর্শক, আপনারা শুনেছেন আমাদের দুর্জয় ভাই কি বলেছে, শুনেছেন কাব্য আক্তারের কথা, শুনেছেন আমাদের রবিউল হাসান রবির কথা, শুনেছেন। দেখেন এরা তিনজনে একেবারে ধরতে গেলে স্টুডেন্ট। মানে আমাদের এই বর্তমান সমাজে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন কিশোর গ্যাংয়ের যে উৎপত্তি ঘটে গেছে। প্রিয় দর্শক, এই মুহূর্তে আমাদের এই কিশোররা নিজের কাছে টাকা নেই, তারপর মনোবল শক্ত রেখে যখন নেমে গেছে পরিবার থেকে, প্রথমে একটা সাহায্য সহযোগিতা পেয়েছে, পরবর্তী আশেপাশের লোকজন এসে দাঁড়িয়েছে। কিন্তু আমাদের দেশে অনেক বিত্তবানরাও দাঁড়িয়েছেন, পাশাপাশি আবার অনেক বিত্তবান আছে তারা নীরবে দেখে গেছে। তাদের ইচ্ছে যদি থাকতো তাহলে আমাদের এই গরিব মেহনতি মানুষের পাশে অনেকক্ষণ দাঁড়াতে পারতো। প্রিয় দর্শক, আমাদের আরেকজন অতিথি সংযুক্ত হয়েছেন। ঠিক আছে, এই মুহূর্তে আমি যাচ্ছি আমাদের দুই জবাই। আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? জি ভাই, শুনছি, বলেন। আমি যতটুকু জানি আপনি মানবিক কাজের পাশাপাশি আপনি মহানগর তথা বাংলাদেশের ছাত্রলীগের মোটামুটি যথেষ্ট অগ্রণী ভূমিকা রেখে চলেছেন। এই বিষয়টা আপনি কিছু বলবেন? আপনার ছাত্রলীগ তো যথেষ্ট কাজ করে গেছেন করোনাকালীন সময়ে। আসলে করোনাকালীন সময়ে ছাত্রলীগ শুধু কাজ করে তা না, ছাত্রলীগ, বাংলাদেশ ছাত্রলীগ সবসময় আসলে মানুষের পাশে থাকে, মানবিক কাজ করে। এটা নতুন কোনো উদাহরণ না। আর যেহেতু আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা অলরেডি এই তখন যখন করোনা কাল শুরু হলো, যখন কোভিড-19 আক্রান্ত পুরো বাংলাদেশ, মোটামুটি লকডাউন শুরু হলো, তখন থেকেই নেতা নেত্রী এবং সকল সংগঠনের সবাইকেই বলে দিয়েছেন যে জনগণের পাশে থাকবেন, জনগণের পাশে থেকে অবশ্যই সেবামূলক কার্যক্রমগুলো করবেন, সুবিধা অসুবিধাগুলো দেখবেন। এগুলো সহ ছাত্রলীগ সবসময় মানবিক কাজ করে। যেমন ধরেন, ছাত্রলীগ কিন্তু আপনি দেখবেন বাংলাদেশে এই কোভিড-19 শুরু হওয়ার পর থেকে সব সর্বোচ্চ, মানে তাদের সর্বোচ্চ দিয়ে তারা চেষ্টা করেছে যে কিভাবে মানুষের পাশে দাঁড়ানো যায়, কিভাবে তাদের সহযোগিতা করা যায়, তাদের মানবিক সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া যায়। এই কাজগুলো এখনই শুধু কোভিড-19 এর ক্ষেত্রেই যে বাংলাদেশ ছাত্রলীগ করছে তা না।
যেমন ধরেন আমাদের বন্যা দুর্গত এলাকায় ছাত্রলীগ সবসময় পূর্বের ন্যায় কাজ করেছে। হঠাৎ দুর্যোগপূর্ণ পরিস্থিতি যখন বাংলাদেশে সৃষ্টি হয়, যখন একটা মানে খারাপ পরিস্থিতি যখনই আসে, তখনই কিন্তু আমরা বাংলাদেশ ছাত্রলীগের যারা নেতাকর্মী পুরো বাংলাদেশে ছড়িয়ে ছিটিয়ে আছে, তারা কিন্তু সবসময় চেষ্টা করি যে মানুষের পাশে থেকে মানবিক কাজগুলো, মানবিক হাত হাত বাড়িয়ে দেয়া এবং তাদের পাশে থেকে সর্বোচ্চ সহযোগিতাটুকু দেওয়ার জন্য। কেননা বঙ্গবন্ধুর আদর্শে আমরা যারা ছাত্রলীগ করি, আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মূল রাজনীতির বিষয়বস্তু ছিলই কিন্তু বাঙালি, বাংলাদেশ এবং বাংলাদেশের মানুষের সব সময় সাহায্য সহযোগিতা এবং নির্যাতিত নিপীড়িত সকল মানুষের মুক্তির জন্যই কিন্তু তিনি কাজ করেছেন। আর বাংলাদেশ ছাত্রলীগ সেই ক্ষেত্রে, যেহেতু আমরা জাতির পিতার আদর্শ ধারণ করি, তার নীতি আদর্শ নিয়েই কিন্তু আমাদের পথ চলা। আর সেই পথ চলা থেকেই আমি মনে করি যে বাংলাদেশ ছাত্রলীগের প্রতিটি নেতাকর্মী তাদের স্ব অবস্থান থেকে তারা চেষ্টা করে যে সব সময় মানুষের যেই চাহিদা, মানে অভাব অনটন, অথবা দেখা গেল যে আপনার হঠাৎ প্রয়োজন যেসবগুলো বিষয়বস্তু, সেই সব বিষয়বস্তুগুলো নিয়ে আমরা কাজ করি। আমরা মানবিক দৃষ্টিতে যদি আপনি দেখেন, তাহলে এই কোভিড-19 যখন শুরু হয়, তখন ছাত্রলীগের মতো এত বেশি মানবিক কাজ, মানে মানুষের পাশে দাঁড়ানো, ত্রাণ সহযোগিতা করা, মানুষকে অর্থ সহায়তা সহ সকল ধরনের যে কাজগুলো করেছে, এই ধরনের কোন সংগঠনকে আপনি পাবেন না যদি পর্যালোচনা করেন, গবেষণা করেন, অথবা আপনি যদি প্রতিবেদনও তৈরি করেন, তখনও দেখবেন যে এই কোভিড-19 কিন্তু সর্বোচ্চ চেষ্টা করেছে বাংলাদেশ ছাত্রলীগ। তার পাশাপাশি সারা বাংলাদেশে যেসব সংগঠন, বেসরকারি সংগঠন, সরকারি অন্যান্য সংগঠন, ব্যক্তি মালিকানা ব্যক্তি এবং অনেক প্রতিষ্ঠান যারা আছে, তারা কাজ করেছে। কিন্তু এর ভিতরে আমি যদি বলি, ছাত্রলীগ সবচেয়ে বেশি কাজ করেছে। এই ক্ষেত্রে আপনি বলতেই পারেন যে মানবিক ছাত্রলীগ বাংলাদেশ দেখেছে এবং এই ছাত্রলীগ, আমরা বাংলাদেশের ছাত্রলীগের যারা কাজ করে সকলকে মানবিক সালাম, স্যালুট জানাই যে তারা এই খারাপ পরিস্থিতিতে এবং একটা মহামারীর ভিতরে বসে না থেকে, ঘরে না থেকে, নিজেদের ভয় ভীতিকে কাটিয়ে মানুষের পাশে ছিলেন। এটা আসলে কত বড় যে মানবিক কাজ, এটা আপনি নিশ্চয়ই অবশ্যই ছাত্রলীগের যারা কাজ করেছেন তাদেরকে অবশ্যই বাহবা দিতে হবে। এবং জি ভাই, আপনাকে একটু থামাতে চাই। মাওলানা, যদি আপনারা ছাত্রলীগ করেন, আপনারা কোন মানবিক কাজে এগিয়ে গেলে দলীয় ফান্ড থেকে আপনারা হয়তো সাহায্য সহযোগিতা পান। এই যে আপনার সাথে আজকে যে দুজন অতিথি আছেন, রবিল হোসেন রবি ও কাব্য আক্তার এনি, এরাও স্বেচ্ছাসেবী সংগঠন, কিন্তু এরা তো ওই ধরনের কোন সাহায্য সহযোগিতা পায় না উপর লেভেল থেকে। আপনারা তো দলীয় ভাবে যেহেতু একটি দলের অঙ্গ সংগঠনের সাথে সম্পৃক্ত আছেন, আপনারা মন্ত্রী লেভেল থেকে হোক বা দলের হাইকমান্ড হোক, যেভাবে হোক আপনারা একটা সাহায্য, ওদের বেলা তো এই বিষয়টা আসে না। আপনি কি ওদের বিষয়টা একটু কিছু বলবেন? আমাদের বাংলাদেশে রফিক ভাই, আপনার বিষয়টা আমি বুঝতে পারছি। আসলে মানবিক কাজ করতে গেলে অর্থ অনুদান, সহায়তা আসলে অবশ্যই একটা বড় ব্যাপার হয়ে দাঁড়ায়। এটা আপনি যেভাবেই বলেন, যে অর্থ সহায়তা যে বিষয়টা, এই সহায়তাটা মানবিক সংগঠন, যারা বেসরকারি সংগঠন অথবা ব্যক্তি উদ্যোগের সংগঠন, তারা কিন্তু এই অর্থ সহায়তাটা আসলে সবসময় পায় না। আর আপনি বললেন যে বাংলাদেশ ছাত্রলীগকে সরকারি দল ফান্ড দেয়, অথবা মন্ত্রী, মিনিস্টার, এমপি, স্থানীয় চেয়ারম্যান, মেয়র ফান্ড দেয়। আসলে বিষয়টা অতটাও সত্য না যে সবাই সব সময় ফান্ড দেয়, যে যার যার জায়গা থেকে করে। আর ছাত্রলীগ হচ্ছে যে বিষয়টা, ছাত্রলীগের যারা নেতৃবৃন্দ আছে তারাও ব্যক্তিগতভাবে সবসময় চেষ্টা করে তাদের যতটুকু প্রচেষ্টা, সেই প্রচেষ্টা থেকে সবসময় মানবিকভাবে এগিয়ে আসার জন্য। আর আমরা ছাত্রলীগ সেটাই এবার প্রমাণ করেছি যে আমরা আসলে কারো দিকে না তাকিয়ে আমরা নিজেরা যতটুকু সম্ভব ততটা করব। তবে এখানে এনি এবং রবি হাসান, রবি যারা আছেন, আমিও ধরেন ছাত্রলীগের পাশাপাশি যে সংগঠন চাইল্ড স্মাইল ফাউন্ডেশন বাংলাদেশ, সেই সংগঠন করতে গিয়ে অর্থের যে ব্যাপার, সেটা আমি ব্যক্তিগত ফান্ড থেকে যোগান করি এবং আমাদের যারা সংগঠনের নেতৃবৃন্দ আছেন তাদের ব্যক্তিগত ফান্ড থেকেই কিন্তু আমরা অর্থ যোগান দিয়ে থাকি। এই ক্ষেত্রে তাদের
কষ্ট হয়। এবং এই শুধু আমাদেরই না, অনেক আবার আমাদেরকে হয়তো অনেক সময় দেখা যায় যে দুই একজন দাতা সংস্থা যারা অনুদান দিয়ে থাকে, আমরা তখন হয়তো এই মানবিক কাজগুলো আরেকটু ভালোভাবে করতে পারি, এটাই বিষয়। তবে আমি মনে করি যে মানবিক কাজ কি পরিমাণে করলাম সেটা বড় বিষয় না, মানবিক কাজটা মন থেকে কতটা করতে পারলাম, সেটা একজনের জন্যই হোক না কেন, সেটা 100 টাকারও হোক না কেন, সেটা একটা বুদ্ধি পরামর্শ দিয়েও হোক না কেন, সেটা টাকার মানদণ্ডে আসলে মানবিক কাজ হয় না। মানবিক কাজ হয় মনের দিক থেকে। মানবিক কাজ আপনি যে কোনো ভাবেই করতে পারেন। আপনার ডাকে কেউ আসলো না, আপনাকে কেউ অর্থ ফাউন্ডেশন দিল না, কিন্তু এইখানের ভিতরে মূল বিষয় যেটা কাজ করবে সেটা হচ্ছে যে আপনি মন থেকে উদার করে মানুষের জন্য নিবেদিত প্রাণ হয়ে কাজ করতে পারলেন কিনা, এবং আপনি যে মানুষ, সেই মানুষের পরিচয় ঘটবে কিন্তু যে এই আপনার এই মানবিক কাজটা থেকেই। আদারওয়াইজ অন্য কোনোভাবে সুযোগ নাই যে আপনি মানবিক। আপনার অনেক বেশি টাকা আছে, আপনি টাকা দিয়ে মানুষকে দিলেন, সেটাতেই কিন্তু আসলে মানবিকতা ফুটে ওঠে না। আপনি মানুষকে সাহায্য সহযোগিতা করলেন, কিন্তু দেখা গেল আপনি মানুষকে অনেক সময় নির্যাতন নিপীড়ন করে থাকেন। এই ধরনের অনেক মানুষই আমরা দেখি, অনেক মানুষ আছে। কিন্তু এই ক্ষেত্রে হচ্ছে মানবিক দিক থেকে মনের পরিচয় আপনারা কতটা দিলেন, এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হয়ে কাজ করবে। আমার সাথে হয়তো কাব্য আক্তার, রেনী এবং রবিউল হাসান এবং আপনি আছেন এই বিষয়ে একমত হবেন যে মানবিকতার দৃষ্টিকোণ থেকে ফুটিয়ে তুলতে হলে মন পরিষ্কার করতে হবে। মন পরিষ্কার না হলে কখনোই মানবিক কাজ করা যায় না। সুতরাং আমি মনে করি যে আগে মন পরিষ্কার করুন, তারপর মানবিক কাজ করুন। ধন্যবাদ। আমি আবার আপনার কাছে আসবো। এই মুহূর্তে আমি যাচ্ছি আমাদের রবিউল হাসান রবি। আপনি অনেক কার্যক্রম করেছেন, আমি দেখেছি। আসলে আপনারা যারা কাজ করেন, আপনার সাথে আমি অধিকাংশ দেখছি একেবারে ছাত্র বলে চলে, অধিকাংশ ছাত্রছাত্রী, তারা এই করোনাকালীন সময়ে কাজ করতে গিয়ে তাদের পরিবার থেকে কি কোনো ধরনের প্রতিবন্ধক সৃষ্টি হয়েছিল, বা আপনারা কাজ করতে গিয়ে কোনো ধরনের সমস্যায় পড়তেছেন নাকি, যদি একটু তুলে ধরতেন বিষয়টা। প্রথমে আমরা যখন শুরু করেছি, শুরুটার দিক থেকে কোনো প্রবলেম আসে নাই। তখন আবার যখন বড় পরিসরে শুরু করলাম যে আমরা 20-25 জনকে খাবার বিতরণ করেছি, তাতে কোনো প্রবলেম হয় নাই। যখন আমরা চেষ্টা করেছি যে আরো 100 কিংবা 200 জনকে দেওয়া যায় কিনা, তারপরে আমাদের যে ফেসটা করতে হচ্ছে যে আমরা রাস্তার পাশে যে সিরিয়াল মেনটেন করে সামাজিক দূরত্ব মেনটেন করতে যে একটু ঝামেলাটা হয়েছে, যে ক্ষেত্রে বাংলাদেশের যে পরিস্থিতি ছিল যে সামাজিক দূরত্ব মেনটেন করবে, তো সেই ক্ষেত্রে আমরা আসলে সামাজিক মানবিক দৃষ্টিকোণ থেকে আমরা আবার অতটুকু আসলে সামাজিক দূরত্বটা মেনটেন করতে পারে না, যেটা সত্যি কথা। যে একদম তাদেরকে সামাজিক দূরত্ব মেনটেন করে তাদের অবস্থান করে আসলে তাদের চোখে কিংবা তাদের যে ফেসের যে অবস্থা, কিংবা মনে হয়েছে যে আসলে সত্যিকারের অর্থে নিরলস মানুষ। আমরা যখন আসলে মাঠ পর্যায়ে কাজ করি, আমরা বুঝতে পারি যে আসলে কতটুকু পেন পাইলে, কতটুকু কষ্টে থাকলে মানুষ রাস্তায় নামে। তো রাস্তায় এসে যে সামাজিক দূরত্ব মেনটেন করে আমরা দিব কিংবা করব, আসলে ওই মানবিক দৃষ্টিকোণ থেকে ভেবে আমরা আসলে অতটুকু করতে পারি নাই। তবে পুলিশের যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আমাদেরকে যথেষ্ট হেল্প করেছে, আমরা তাদেরকে স্যালুট জানাই। আমরা যখন বিতরণকালে আমরা ইনফরমেশন দিয়েছি যে ভাইয়া আমরা পারতেছি না, আপনারা একটু সহযোগিতা করবেন। তারপরে আমাদেরকে রাস্তার এসে আমরা যখন সিরিয়াল ধরে তখন একটু মেনটেন করা আসলে পসিবল হয়েছে। আর এমনিতে আমরা দেখতে পাই যে আশেপাশে যে চায়ের দোকানদার কিংবা যে করোনাকালীনের যে অবস্থা, আসলে তাদের ব্যবসা বাণিজ্য পুরোপুরি আসলে লসের মধ্যে, এবং তাদের ব্যবসা বাণিজ্য টোটালি হয়নি। তো তারাও আসলে বলতেও পারে নাই যে আমরা করবে। তাও আমরা হিন্দু বাংলাদেশের যারা শুভাকাঙ্ক্ষী ছিল, তারা নাম লিস্ট করে এবং তাদের আশেপাশে যে আমরা আউট অফ ফোকাসের বাহিরে আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি যে তাদের যেন ফোকাসের মধ্যে এসে আমরা মানুষ দেখানোর জন্য আমরা অতটুকু করে নাই। যেগুলা ফুটেজ আসে যে প্ল্যাটফর্ম একটা আমাদের বিন্দু বাংলাদেশ কি কাজ করেছে, জাস্ট আমরা এগুলো একটু ফেসবুক সোশ্যাল মিডিয়াতে আমরা ইউজ করে থাকি। আর
আদারওয়াইজ অন্যথায় যে একটা মানুষকে বিতরণ করলাম, তাদের ফেস ভ্যালু দিয়ে ছবি টবি আপলোড দিলাম, সেই ক্ষেত্রে আমরা অতটুকু করি নাই। তো আমরা পেন অতটুকুই পেয়েছি যে একটু মেনটেন করতে আমাদের কষ্ট হয়ে গেছে, মেনটেন করতে একটু ডিফিকাল্ট হয়ে গেছে। তারপরও আমরা যখন বড় পরিসরে আমরা বিতরণ করি, তখন আমরা আইন শৃঙ্খলা রক্ষা পাই। আপনার কাছে একটা বিষয় জানতে চাই, আমরা দেখেছি আপনারা বিশেষ করে একেবারে মানে বস্তি এরিয়া যেটা বলে ওইসব এরিয়াতে গিয়ে আপনারা মানুষকে সচেতন করার জন্য হাত ধোয়া, মাস্ক পরা এই বিষয়ে আপনারা চেষ্টা করেছিলেন। আপনাদের এই চেষ্টার ফলাফল কি আপনারা কি সফল হয়েছেন মনে করেন? মানুষ কি সচেতন হয়েছিল? আসলে যতটুকু আমরা চেষ্টা করেছি, আসলে সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করেছি যে আমরা সতর্ক করবো। আর বেসিক্যালি আমাদের বিন্দু বাংলাদেশ হচ্ছে সুবিধা বঞ্চিত এবং যারা প্রতিবন্ধী তাদেরকে নিয়েও আমরা কাজ করি। আর আমরা প্রতিবন্ধীকে আমরা যেন অবহেলা মনে না করি, সমাজের মধ্যে যারা প্রতিবন্ধীকে দেখতে পায় না। তো আমরা আসলে বেসিক্যালি রাস্তায় কিংবা অন্য অন্য জায়গাতে এতটা সচেতন করতে পারি নাই। আর আমাদের সচেতন অতটুকু করতে পেরেছি যেটা হচ্ছে সুবিধা বঞ্চিত শিশু যারা স্কুলে পড়াশোনা করেন কিংবা রাস্তার পাশে আশেপাশে সুবিধা বঞ্চিত যতগুলো আছে, তাদেরকে ডেকে এনে আমরা হ্যান্ড স্যানিটাইজার এবং মাস্ক, সাবান সব বিতরণ করে আমরা সচেতনমূলক বার্তাও তাদেরকে দিয়েছি। এবং যতটুকু তাদের মতো করে বোঝানোর, আমরা তাদের মতো বুঝাই আমরা চেষ্টা করেছি তাদেরকে যতটুকু চেষ্টা করানো যায়। তো আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি। তা রিসেন্টলি আমাদের কিছুদিন এই যে কুরবানি ঈদের আগেও আমরা একটা ফল উৎসব করেছি সুবিধা বঞ্চিত শিশুদের মাঝে। তখনও আমরা এটা আসলে ফল উৎসব আমরা করি নাই, অ্যাকচুয়ালি আমরা ফলটা দিয়ে তাদেরকে উৎসাহিত করেছি যেন আগামীতে তারা পড়াশোনা ভালো করে করতে পারে। সেই জন্য আমরা আসলে ফলগুলো বিতরণ করে তাদেরকে আবার হ্যান্ড স্যানিটাইজার দিয়ে তাদেরকে হাত কিভাবে কিভাবে ধুইবে, কিভাবে পরিষ্কার করবে, কিভাবে নাক, তারপরে গোসল করবে, তারপরে যে মানে ওয়াশরুম থেকে যে বেসিক বেসিক যে ধারণাগুলো আমরা দিয়েছি। যেমন আমার বিন্দু বাংলাদেশের পরিকল্পনা বিষয় সম্পাদিকা সান্তানাহার অতুলনীয়, এবং আমাদের বিন্দু বাংলাদেশের প্রধান উপদেষ্টা ইব্রাহিম খলিল ওনার অনেক অবদান। ওনার মাধ্যমে আমরা অনেক কিছু করতে পেরেছি। আর আমাদের বিন্দু বাংলাদেশের প্রত্যেকটি সদস্য আসলে অনেস্ট ভাবে কাজ এবং দায়িত্বরত ছিল এবং খুব সুন্দরভাবে দায়িত্বগুলো পালন করেছে। তো আশা করি যে আমরা আগামীতেও সচেতন করে যেতে পারবো। আর আরেকটি, আমি শুধু করোনা কেন, আমি আরেকটি কথা বলি যে আমরা করোনা ভাইরাসের আগেও কিন্তু আপনার পরিষ্কার পরিচ্ছন্নতার সামগ্রী বিতরণ করেছিলাম একটা স্কুলে। এটা হচ্ছে বাকুলিয়া একটা স্কুল ছিল, প্রায় 100 শতাধিক ছেলে মেয়েকে আমরা ওই জায়গাতেও করোনার আগে, অনেক আগে আমরা একটি প্রোগ্রাম করেছি যে তাদেরকে যেন সচেতন পরিষ্কার পরিচ্ছন্নতা থাকার জন্য আমরা এই প্রোগ্রামগুলো করেছি। তো আমরা আসলে আমাদের সর্বোচ্চ দিয়ে আমরা চেষ্টা করেছি। ধন্যবাদ হাসান রবি ভাই। আমি আবার আপনার কাছে আসবো। এই মুহূর্তে আমি যাচ্ছি কাব্য আক্তারিনী। কাব্য আক্তারিনী, আপনি বাংলার মানবাধিকার কমিশনের যে স্টুডেন্ট উইং এর দায়িত্ব রয়েছে, নতুন যারা আপনাদের সাথে সম্পৃক্ত হতে চায় কোন ছাত্রকে, তাহলে কিভাবে সম্পৃক্ত হতে পারে একটু কি আমাদের দর্শকদের সামনে তুলে ধরবেন বিষয়টা? আপনার মাইক বন্ধ। হ্যাঁ হ্যাঁ বলেন, মাইক ওপেন করুন। আপনার যারা এখন আমি দেখেছি যে প্রায় মানুষই যখন আমাদের এটা যখন একটা ছেলে ছিল আমাদের ফার্স্ট ও দায়িত্বে ছিল, নাম হচ্ছে আসিফুল আয়াত, মনে হয় কালকের প্রোগ্রামে মনে হয় সে ছিল। সে আপনার ব্রাহ্মণবাড়িয়া থেকে আখড়া চলে যায়, আখড়া চলে যাওয়ার পরে তার সাথে অনেক মেম্বার ছিল। তো আমার সাবরে সুবান স্কুলে যে মেম্বার গুলো ছিল, আমি যে গার্লস স্কুলে পড়াশোনা করতাম, তো ওইখানে যে মেম্বার গুলো ছিল তারাও আপনার ছড়ায় ছিটে গেছে, তাদেরকে আমি ধরে রাখতে পারিনি। কারণ অনেকের ফেসবুক আইডি ইউজ করে, আবার অনেক করে না, কারণ তখন মাত্র তারা ক্লাস 10-এ পড়তো। কি মোবাইল ইউজ করে, অনেকে মোবাইল, যাদের সাথে যোগাযোগ ব্যবস্থা তেমন হতো না, মানে যাদের নাম্বার ছিল তাদের নাম্বারে বলে দিতাম। আর যেটা মনে করেন যে ওদেরকে নিয়ে আমি পারতেছি না, যখন আমি ওদেরকে নিয়ে পারি নাই, তখন আমি নিজে চেষ্টা করেছি যতটুকু করার এই মানুষগুলোর জন্য, সমাজের সুবিধা বঞ্চিত মানুষগুলোর জন্য যতটুকু করার চেষ্টা করেছি।
কিন্তু যারা এখন আপনার আমাদের সাথে সংযুক্ত হতে চায়, যে আমাদের সাথে কাজ করবে, আমার সাথে থেকে কাজ করতে পারবে, তাদেরকে আমরা মূলত একটা ফর্ম দিয়ে থাকি। ওই ফর্মটা ফিল আপের মাধ্যমে, যেটা আমরা ফার্স্ট করছিলাম, ফার্স্ট আমরা একটা ফর্ম ফিল আপের মাধ্যমে ও আমাদের সাথে অ্যাড হইতে পারে এবং কি আমাদের সাথে কাজ করতে পারে। ধন্যবাদ আপনাকে। এই মুহূর্তে আমি যাচ্ছি আমাদের মাহমুদ রহমান দুর্য ভাই। মাহমুদ রহমান দুর্য ভাই, আপনার কাছে জি ভাই। একটি বিষয় জানতে চাই। এই মুহূর্তে আপনি দেখতে পাচ্ছেন সারা বাংলাদেশে হঠাৎ করে কিশোর গ্যাং খুব মাথাচাড়া দিয়ে উঠেছে। জি এই বিষয় কি অভিভাবকদের প্রতি, বা আপনারা তো ছাত্র, তো যেসব ছাত্র জি ভাইয়েরা এই যে তাদের লক্ষ্য থেকে পদচ্যুত হয়ে বিপদগামী জি হয়ে যাচ্ছে, তাদের উদ্দেশ্যে কি আপনার কোনো মেসেজ আছে? আসলে এইটা একটা গুরুত্বপূর্ণ বিষয়, যে আপনি যে বিষয়টা বললেন এটা অতীব গুরুত্বপূর্ণ একটি বিষয়। বিষয়টা হচ্ছে কিশোর গ্যাং। কিশোর কারা? কিশোর হচ্ছে যারা ধরেন 18 বছরের নিচে, 12 বছর থেকে 18 বছরের ভিতরে, এদেরকে আমরা কিশোর বলে থাকি। তো কিশোর গ্যাং এই বিষয়টা আপনি যদি সারা বাংলাদেশে দেখেন, শহর গ্রাম আপনি যেখানেই বলেন, মফস্বল সব জায়গাতেই এই কিশোর গ্যাং এর একটা বড় ধরনের অসুবিধার কারণ হয়ে দাঁড়িয়েছে এখন বর্তমান সময়ে। এটার জন্য বর্তমান সময়ের প্রশাসন অনেক চেষ্টা করেও এই কিশোর গ্যাংদেরকে দমন করতে পারছেন না। আবার দেখা যায় যে এই কিশোর গ্যাংদের ঐক্যবদ্ধর কারণে এরা কি করে বিভিন্ন ধরনের অপকর্ম, হত্যাকাণ্ড, চোরাকারবারি, বিভিন্ন ধরনের অপহরণ, রাবারিং, এই ধরনের কার্যক্রমগুলো কিশোর গ্যাংরা করে থাকে। এখন আপনি বলতে পারেন এই কিশোর গ্যাং বেড়ে যাওয়ার কারণটা কি? আমরাও এক সময় কিশোর ছিলাম, কিন্তু আমাদের সময়ে এখানে রবিউল হাসান রবি আছে, কাব্য আক্তার রেনি, এরাও কিশোর ছিলেন। কিন্তু ওই কিশোর থাকাকালীন কিন্তু আমরা তখন এই কিশোর গ্যাং অথবা কিশোররা খারাপ হয়ে যাচ্ছে, এই ধরনের বিষয়টা কিন্তু এতটা ভয়াবহ ছিল না। এখনের যারা কিশোর, তাদের সামনে আপনি যদি যান, আপনার মাথা হেও হয়ে যাবে। তার বাবা মা যদি যায়, মাথা হেও হয়ে যাবে তাদের কার্যক্রমগুলো দেখলে। এক্ষেত্রে আমি একটু বলতে চাই যে ধরেন এই কিশোর গ্যাং বেড়ে যাওয়ার কারণটা কি? তাহলে আমি কারণ হিসেবে বলবো যে এইখানে অভিভাবকদের বিশাল একটি ভূমিকা রয়েছে। বিশাল ভূমিকাটা হলো কিভাবে এই কিশোর গ্যাং বেড়ে যাওয়াতে অভিভাবককে দায়ী করতে পারি। সেক্ষেত্রে আমি বলি যে ধরেন একটা ছেলে একটা মেয়ে, ছেলেদের ক্ষেত্রেই বলি, যে তার ছেলে কোথায় যাচ্ছে, কি করছে, সেই বিষয়ে কিন্তু অভিভাবকদের এখন তেমন একটা নজরদারি নেই বললেই চলে। তাদের কিশোরদের হাতে মোবাইল ফোন আছে, ল্যাপটপ আছে, বিভিন্ন গ্রুপ আছে, ফেসবুক গ্রুপ, বিভিন্ন ভাবে গ্রুপ করে এরা এক ঐক্যবদ্ধ হয়। তো দেখা যায় যে অভিভাবকরা যদি তাদের ছেলে সন্তানকে সঠিকভাবে টেক কেয়ার করতেন, আহ দেখাশোনা করতেন, পড়ালেখার খবর নিতেন, কাদের সাথে মিশছে, এই বিষয়টা যদি নিশ্চিত করতে পারতেন এবং পড়ালেখায় মনোযোগী হওয়ার জন্য তারা যদি গাইডলাইনটা অনেক সঠিকভাবে দিতে পারতেন, তাহলে আমি মনে করি যে এই কিশোর গ্যাং বেড়ে যাওয়া অথবা এই ধরনের কিশোর গ্যাং সৃষ্টি হওয়া কখনোই সম্ভব হতো না। কারণ আমরা একটা সময় যখন পড়ালেখা করেছি, আমাদের খেলাধুলার একটা সময় ছিল, আমাদের পড়ালেখার একটা সময় ছিল, আমাদের স্কুলে যাওয়ার একটা সময় ছিল, আমরা ধরেন আড্ডাবাজি করার একটা সময় ছিল। কিন্তু এখন দেখা যায় কি, স্কুল ফাঁকি দিয়ে হোক অথবা পড়ালেখা না করে হোক, খারাপ রেজাল্ট করে হোক, যেভাবেই হোক কিশোর গ্যাং কিন্তু বেড়েই যাচ্ছে। তো এইখানে আরো একটা ভূমিকা রাখি, সেটা হচ্ছে সমাজের একটি ভূমিকা আছে। সমাজের যে ভূমিকাটা সেটা হচ্ছে যে ধরেন অনেক কিশোর 10-12 জন 15 জন এক জায়গায় সংগঠিত হচ্ছে, চিল্লাপাল্লা, হই হুল্লোড়, অনিয়ম, অরাজকতা সৃষ্টির জন্য কিন্তু অনেক ধরনের কার্যক্রম করে থাকে। তো ওই ক্ষেত্রে হয় কি, সমাজের যারা অভিভাবক, যারা বড় ভাই বলেন, যারা সমাজপতি বলেন, যারা সমাজের বিচার করে থাকেন, আর তারা কিন্তু হয় কি এখন ওই ধরনের অপরাধগুলো করলে আর এগিয়ে আসে না। এগিয়ে না আসলে হয় কি, করুক গা, ওর মন চাইছে, ও করছে, এটা যার ছেলে তার করতেই পারে, এটা আমার কি আসছে, আমার ছেলে তো করে নাই, অথবা এটা আমার কি হবে। তাহলে এখানে মাথা ব্যথা না নেওয়ার কারণেই কিন্তু এরা কি করছে, যে এখানে তো কেউ কিছু বলছে না, এই কারণে কিন্তু তারা সাহস পেয়ে যাচ্ছে। এখন এই সাহসটা তারা পেয়ে গেলে আপনার ভয়াবহতা সৃষ্টি হবে, এটা নিশ্চিত বলা যায়। আরেকটা বিষয়, ধরেন এই যে সমাজপতিরা অথবা ধরেন অন্য যারা সচেতন,
তারা এটা নিয়ে কথা কেন বলছে না? এরা কথা বলছে না এখানেও একটি অভিভাবকদের কারণে। ধরেন আপনার ছেলে নষ্ট হয়ে যাচ্ছে, আমি আপনাকে বিচার দিলাম, ভাই আপনার ছেলে নষ্ট হয়ে যাচ্ছে, আপনি ডাক দেন। হ্যাঁ, তখন আপনি কি বললেন? আমার ছেলে আমার খায়, আমার করে, আপনি ডাক দিয়ে আর কি করুক, আমার ছেলে, আমার স্বাধীনতা আছে। অথবা ধরেন আমি 2টা থাপ্পড় মারলাম, অথবা ধরেন আমি একটা বিচার করলাম। একটা সময় ছিল যখন ছেলে সন্তান অপরাধ করতো, তার বাবা মাকে বললে, ভাই আপনি শাসন করবেন, পিটাবেন, মারবেন, যা করার করবেন, খারাপ হতে দিবেন না। আর এখনের অভিভাবকরা কি বলে? এখনের অভিভাবকরা বলে, আমার ছেলে, আপনি মারার কে? আপনি কেন মারবেন? আমার ছেলে, এটা আমি দেখবো, আমার বিষয়, আপনি আমাকে বলবেন। তো এই কথা যখন একটা ছেলে অথবা একটা কিশোর শুনে, তখন তার কলিজা অনেক বড় হয়ে যায় অপরাধ করার জন্য। তখন সে তার অপরাধ প্রবণতা এতটা বৃদ্ধি পাবে, আপনি কল্পনাও করতে পারবেন না। ধরেন একটা সময় ছিল যখন আমরা পড়ালেখা করছি, যদি পড়ালেখায় কখনো খারাপ হইতো, তখন আমাদের বাবা মারা শিক্ষককে গিয়ে বলতেন, আমার ছেলে খারাপ করছে, এই বিষয়ে যখন সে দুর্বল, সে আগামী বছর পড়লে সে আবার ভালো করুক, ভালো করে সে প্রমোশন পাবে। আর এখন বর্তমান সময়ের 1 বিষয়, 2 বিষয়, 4 বিষয়, 6 বিষয়, ইভেন দো সকল বিষয়ে যদি ফেল করে যায়, তখন বাবা মা কি চেষ্টা করে জানেন? প্রথম চেষ্টা করে টাকা দিয়ে হোক, রাজনৈতিক ভাবে হোক, নেতা দিয়ে হোক, বিভিন্ন অ্যাঙ্গেলে তার ছেলের প্রমোশনটা হোক। এই 1 বিষয়, 2 বিষয়, 4 বিষয় সে খারাপ করছে, সেটা তার ইন্টেনশন নাই। তার ইন্টেনশন হচ্ছে তার ছেলে পরের ক্লাসে চলে যাবে, 8 থেকে 9-এ যাবে, 9 থেকে 10-এ যাবে, সে যেন কখনোই এই খারাপ বিষয় না থাকে, 1 বছর যেন না থাকে। তখন কি হয়, এই ছেলে যখন চিন্তা করে যে আমি যদি ফেল করি, তাহলে তো আমি রাজনৈতিক নেতা, আমার বাবার টাকা আছে, আমার বিভিন্ন মাধ্যম আছে, টিচারের মাধ্যম আছে, যেভাবেই হোক আমি প্রমোশন পেয়ে যাচ্ছি, তাহলে আমার পড়াশোনার গুরুত্ব দেওয়ার দরকার নাই। আমি সমাজের ওই বখাটেপনা, আমি ওই কিশোর গ্যাংয়ের গ্রুপিং, তারপর দেখা গেল রবারিং, চুরি ডাকাতি, এগুলো করতে পারলেই আমার হয়ে গেল। হ্যাঁ, আমি কোনো না কোনো ভাবে এটা করতে পারবো। তো এইগুলোও হচ্ছে মূল একটি বিষয়, আপনি এইগুলো দেখবেন। আরেকটা বিষয় এখানে ইনক্লুড করি, শেষ যে বিষয়টা হচ্ছে, কিছু রাজনৈতিক নেতা আছে যারা এই কিশোরদেরকে ভুলভাবে রাজনৈতিক পথে নিয়ে যাওয়ার কারণে, তাদেরকে গাইডলাইন ভুলভাবে দেওয়ার কারণে, তাদেরকে সঠিকভাবে আদর্শ নীতির ভিতরে পরিচালনা করতে না পারার কারণে কিন্তু এই কিশোর গ্যাং বৃদ্ধি পায়। যেমন ধরেন আমার সাথে আপনার গ্রুপিং, তো এই গ্রুপিংটা, আপনার সাথে আমার এই গ্রুপিংটা আমরা কিশোর গ্যাং দিয়ে এখন বর্তমান সময়ে নিয়ন্ত্রণ করে অনেকেই আছে এইভাবে। প্রত্যন্ত অঞ্চলের বাংলাদেশে আপনি যদি দেখেন, তাহলে দেখতে পারবেন যে এই রাজনৈতিক নেতাদেরও কিছু কিশোর গ্যাংয়ের ক্ষেত্রে অনেকটাই আমি দোষারোপ করতে পারি। তাহলে এখানে 3টি বিষয়, সমাজপতি, যারা সমাজের বড়রা আছেন, যারা রাজনীতি করেন তারা, এবং অভিভাবক, এই 3টি বিষয়ই কিন্তু ওতপ্রোতভাবে জড়িত এই কিশোর গ্যাং সৃষ্টির জন্য। সুতরাং এটি বন্ধ করতে হলে রাজনৈতিক নেতাদেরকে সচেতন হতে হবে, সমাজের অভিভাবকদেরকে সচেতন হতে হবে, পুলিশ প্রশাসনকে এগিয়ে আসতে হবে, এবং পারিবারিকভাবে তার নৈতিক শিক্ষা অবশ্যই এই ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে আমি মনে করি। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসলে সবচেয়ে বড় ভূমিকা রাখতে হবে আমাদের মা বাবাকে। এই মুহূর্তে আসলে আমরা দেখতে পাই, আমার কি বলবো, নিশ্চয় আপনাদের চোখে পড়ে, দেখা যাচ্ছে 7-8 বছর একটা বাচ্চা তার চুলের স্টাইল মা বাবা কিভাবে দিচ্ছে। এটা কি আমরা আসলে তাদেরকে বিপদগামী করার জন্য একটি প্রশ্রয় দিচ্ছি না এখন থেকে, শুরু থেকে? এগুলো আমাদের মাথায় আনতে হবে। এই বিষয়ে আমি যাচ্ছি আমাদের রবিউল হাসান রবি। আশা করি আপনার বয়স সেই কিশোরের পার হয়ে যাওয়ার বেশি দিন হয়নি, আপনি কি মনে করেন বিষয়টা নিয়ে? ধন্যবাদ আপনাকে এই প্রশ্নটি করার জন্য। আসলে অ্যাকচুয়ালি এটা ভাইয়া যে কথাটা বললো একটু আগে, যে পরিবারের উপরে এটা আসলে বড় ডিপেন্ড করে। তো সেক্ষেত্রে যদি অভিভাবক একটু গার্ডের উপরে রাখে, তাহলে হয়তো একটু ভালো জায়গায় পৌঁছাবে। আর যে চুলের যে কাটিং এর কথা বলছেন, এটা আসলে কেমন, এটা তো আসলে কালচারের সাথে যায় না, এটা কালচারের সাথে একেবারেই যায় না। তো এটার আরো সোচ্চার হতে হবে, এই বিষয়ে আরো তদারকি করতে হবে, এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এখন যে যে এইগুলো কাজগুলো করতেছে আসলে সত্যি প্রশংসনীয়। যে এখন কিশোর গ্যাং এর যে অবস্থা, চুলের ব্যাপারে অনেকেই দেখি যে সোশ্যাল মিডিয়াতে অনেকে প্রতিবাদ করছে। তো আমি চাই যে আমি আমার ব্যক্তিগতভাবেই যে এগুলাকে আমি ডিসলাইক করি, আর এগুলা আমি বলি যে
এট ফার্স্ট আসলে ফ্যামিলির ব্যাপার, এটা ফ্যামিলি যদি ভালো করে মেনটেন করতে পারে যে চুলের স্টাইল এভাবে কেন হবে। আর পড়াশোনার ব্যাপারে সোচ্চার থাকতে হবে, সবসময় পড়াশোনার ব্যাপারে কথা বলতে হবে তাদের সাথে। চুলের স্টাইল লাল করবে এবং চুল বড় করে হাঁটবে রাস্তায়, এগুলো তো নোংরামি, এগুলো তো নোংরা ছেলের মতোই। তো এটা এটা তো আসলে সমাজে আসলে খুব দুঃখজনক। এটা আসলে আহ, দুঃখজনক এই জন্যই যে চুলের কালার করে এমন কাটিং দেওয়া, আসলে এটা সমাজের মধ্যে এটা এই ধরনের স্টাইল থাকা মনে উচিত না। আর আমি বলবো যে আমার প্রিয় আহ, নেতৃত্ব এবং বর্তমান এখানে নেতৃত্ব প্রদান করছেন এবং দায়িত্বরত আছেন, আমি আশা করি যে আপনারা ওইগুলা তদারকি করবেন এবং প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করবেন। এবং আমি এই লাইভের মাধ্যমে আমি সবাইকে বলি যারা প্রশাসনে আছেন তারা এই বিষয়গুলো খতিয়ে দেখবেন এবং এই ব্যাপারটা যেন আসলে মানে কঠিন ভাবে, খুব কঠিন ভাবে নেওয়া হয়, যেন আসলে আপকামিং যে জেনারেশনটা আসতেছে এটা যেন ড্রাগ অ্যাডিক্টেড না হয় এবং এই যে চুলের স্টাইলটা এটা যেন চেঞ্জ হয়ে যায়। আর এগুলো আসলে পরিবার জন্য কালচার অ্যাটাক্ট, এটা আসলে বলার মতো আর ভাষাই নেই। এটা আমি দৃষ্টি আকর্ষণ করছি যে আমাদের এই লাইভের মাধ্যমে যারা প্রশাসনে আছেন এবং আমার প্রিয় ভাই নেতৃত্ব দিচ্ছেন, আপনারা এগুলো খতিয়ে দেখবেন এবং এই বিষয়ে একটু জোরালো প্রচেষ্টা চালিয়ে যাবেন যেন আগামীর জেনারেশনটা যেন ড্রাগ অ্যাডিক্টেড কিংবা এই ধরনের রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ানো কিংবা চুলের স্টাইল দিয়ে মানুষকে ই করা, এগুলো আসলে ফ্যামিলির জন্য একটি বড় আঘাত আসে এই ব্যাপারে। তো আমি সবাইকে দৃষ্টি আকর্ষণ করছি যে এই ব্যাপারে আপনারা সোচ্চার হবেন। এবং আমরা আসলে বলে লাভ নাই, কারণ হচ্ছে আপনারা যারা এই লাইভটিকে দেখছেন, যারা প্রশাসনে আছেন, তাদেরকে আমি আহ্বান করব এবং জোরালো আহ্বান করব যে আপনারা এই ব্যাপারে কিন্তু সচেতন নেবেন এবং এই ব্যাপারে কার্যক্রম চালিয়ে যাবেন যেন এই নতুন জেনারেশন যেন এই প্রভাব না পড়ে। তো আমি আমি আমার পক্ষ থেকে এবং বিন্দু বাংলাদেশের পক্ষ থেকে একটি আহ্বান থাকবে যে প্রতিটি প্রশাসন যেন এই ব্যাপারে সোচ্চার থাকেন এবং নতুন জেনারেশন তাদেরকে নতুন কিছু শিখান এবং এমন কিছু শিখাবে যে। আর আমি ফ্যামিলির আরেকটি পয়েন্ট বলি, ফ্যামিলিকে সোচ্চার এই জন্যই হতে হবে যে মানবিক কাজগুলো তারা যেন তুলে ধরেন এবং মানবিক কাজে যেন এগিয়ে আসে। আর মানবিকতা যদি মানবিক প্ল্যাটফর্মে যখন আসে তখন আমরা বলবো যে যারা এই ধরনের চুলের স্টাইল দেয় তারা আমাদের মানবিক প্রোগ্রামে আসুক। আশা করি যে এই চুলের কাটিংও ভুলে যাবে আর ভবিষ্যতে এই ধরনের কিছু করবে না। আমি আশা করি যে মানবিক কাজে মিশলে, মানুষের সাথে মিশলে এবং মানুষকে ভালোবাসলে আর মানুষের কিছু দেওয়ার চেষ্টা করলে, নিজে কি পেলাম আসলে, নিজে কি পেলাম সেটা যদি আমরা চিন্তা না করি আর আমরা কাকে কতটুকু দিতে পারলাম ওই চিন্তাটা যদি আমরা করি তাহলে হয়তো আরো এগিয়ে যাওয়া যাবে। আর আমি বেসিক্যালি আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসলে দেখেন, আমি একটু আপনাদের সাথে একটু সংযুক্ত করতে চাই। আপনি বলেছেন প্রশাসন, আসলে প্রশাসন অনেক ক্ষেত্রে এই বিষয়গুলো, আমি কিছুদিন আগে দেখেছি নরসিংদীতে মেবি অফিসার ইনচার্জ নিজে ঘোষণা করেছেন কোন সেলুনে এই ধরনের চুল কাটলে এই সেলুন বন্ধ করে দেওয়া হবে। সুন্দর উদ্যোগ নিয়েছেন। কিন্তু আসলে আমরা সবচেয়ে বড় বিষয়, কারণ আমি মাহবুব রহমান ভাই দুইটা দিক তুলে ধরেছেন। একটা হচ্ছে আমার ছেলে এরকম করলে তোমার সমস্যা কি, কিন্তু আসলে বুঝতে পারতেছে না। সেই ছেলে একদিন সেই গার্ডিয়ানের গায়ে হাত তুলবে, কিন্তু সেই ছেলে একদিন দেখা যাবে সমাজের একটি ভালো ছেলে নষ্ট হয়ে যাবে। আমি যখন নীরব থাকবো, ঠিক আছে ওর ছেলে নষ্ট হয়েছে, আমার তো সমস্যা, আমার ছেলে তো ভালো আছে, কিন্তু একদিন দেখা যাচ্ছে আমি যখন নীরব থাকবো দেখতে দেখতে আমার ছেলে নষ্ট হয়ে যাবে। অবশ্যই যারা মোটামুটি এই বিষয়ে আমি বলছি, যারা আছে তারা সামাজিক ভাবে বসে দুই দিক একটা ইয়াতে আসতে হবে আমাদের। হ্যাঁ বলেন আপনি।
আমি এখানে একটু আমার বলতে চাই, সেটা হচ্ছে যে বিষয়টা ধরেন সমাজের যে বিষয়টা আমার ছেলে ওর ছেলে, এটা এখন আমরা বিভক্ত করে ফেলছি। একটা সময় কিন্তু আসলে আমরা অন্যের সন্তানকে সন্তান মনে করতাম, আমাদের যারা অভিভাবক, আমাদের বাবা মা যারা আগেকার ছিলেন, সবার সন্তান, সমাজের সন্তান, পরিবেশের সন্তান, পাশের সন্তান, সবাই মিলেই কিন্তু একটা পরিবার চিন্তা করতো। এখন হয়েছে কি, আমরা সেপারেশন করে ফেলছি, যে এটা ওর সন্তান, এটা আমার সন্তান, আমি কে, ওকে। এটার ভিতরে এখন আর ভালোবাসা কাজ করে না, মায়া কাজ করে না, মমত্ববোধ কাজ করে না, আন্তরিকতা তো নাই বললেই চলে। সমাজের এই আন্তরিকতা দূর হওয়ার কারণে, মানুষ মানুষের মানবিক দৃষ্টিকোণ থেকে সরে যাওয়ার কারণে, মানুষ মানুষের ভালোবাসা থেকে সরে যাওয়ার কারণে, মানুষ অন্যায়কে বেশিরভাগ প্রশ্রয় দেওয়ার কারণে আজকে এই যে, শুধু আপনি কিশোর গ্যাংয়ের দোষ দিলেই তো হবে না, সমাজের প্রত্যেকটা মানুষও কিন্তু এখন বিভিন্নভাবে অমানবিক হয়ে উঠছে অনেক বেশি। যদি আপনি ধরেন, অনেক বেশি ভাইরাল নিউজগুলো আমরা যারা দেখি, যে নৃশংসভাবে মানুষকে মারা, নৃশংসভাবে নারী নির্যাতন করা, নৃশংসভাবে একজন অভাবী মানুষকে একটু সয় সম্বল মানুষ কিভাবে নির্যাতন করছে, এই বিষয়গুলো কিন্তু আমরা দেখি কিন্তু আসলে সচরাচর। শুধু কিশোর গ্যাংয়ের যে অপরাধ সেইটা আমরা একদিক থেকে বললে হবে না, সমাজ নষ্ট করার জন্য কিন্তু এখন বর্তমান সময়ের আমরা অনেকেই অনেকভাবে অনেক দিক থেকেই দায়ী, সেটা কোনোভাবেই আপনি ফেলে দিতে পারবেন না। সুতরাং ওই ক্ষেত্রে বলতে হবে যে মানুষকে আগে মানবিক হতে হবে, তার মনটা, যেটা আগেই বলেছি, মনটা পরিষ্কার করতে হবে। যদি আপনি মনটা, অন্তরটা আপনি পরিষ্কার রাখতে পারেন, যদি আপনি আল্লাহর প্রতি ঈমান আনতে পারেন, বিশ্বাস রাখেন, নবী করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিধান অনুযায়ী যে দেখানো পথ, সেই পথ মতে চলতে পারেন, তাহলে এই সমাজের বিশৃঙ্খলতা, কিশোর গ্যাং বলেন, ধর্ষণ বলেন, অসামাজিকতা বলেন, সকল কিছু ভ্যানিশ হয়ে যাবে, মানে নির্মূল হয়ে যাবে। এটা নিঃসন্দেহেই বলা যায়। আপনারা আমার সাথে একমত কিনা আমি জানি না, তবে এটাই সত্য কথা। আমি একটা বিষয় সংযুক্ত করতে চাই। এটা হচ্ছে, দেখেন, আমাদের সময়ে আমরা যখন আমরা বা আমাদের সমবয়সী অর্থাৎ ছোট সময়ে 10-12 বছর 14 বছর বয়সে আমরা যদি কোনো অপরাধ করেছি, সমাজে মুরব্বী যে কোনো কেউ ডাক দিয়েছে, আমরা পলায় চলে গেছি। এই ডাকটা এখন উঠে গেছে। এখন এই দেয়াটা যদি আবার চালু যদি হয়, তাহলে মনে করবো আমাদের ছেলে মেয়েরা আগামী দিন বিপদগামী হবে না। এটা আমি মনে করি। এখন যদি কেউ ডাকবে, তার পরিবার থেকে বলে তুমি কে ডাক দেওয়ার, সেটাই, এটাই বলছিলাম আমি। ভাইয়ার পরিপ্রেক্ষিতে আমি একটু বলতে চাই, একটু সময় দিবেন আমাকে ভাইয়ার পরিপ্রেক্ষিতে। আর আমি একটি কথা বলি, যেটি হচ্ছে আমাদের মেয়র আনিসুল হকের একটি কথা হচ্ছে যে, যদি তুমি জ্ঞান অর্জন করতে চাও তাহলে ভালো বই পড়ো, আর যদি তুমি ভালো মানুষ হতে চাও তাহলে ভালো মানুষদের সাথে মিশো, আর যদি নদীর হাওয়া খেতে চাও নদীর ধারে যাও। তো আমাদের আদেশ দিতে হবে বই পড়ার জন্য আমাদেরকে বলতে হবে, এবং সামাজিক কাজেও এগিয়ে আসতে হবে, তারপরে একটি মানবিক একটি মানুষ হয়ে উঠবে। তা আমি আশা করি যে শুধু যে ড্রাগ অ্যাডিক্টেড এর ব্যাপারে আমরা বলছি, তারপর এই ব্যাপারে বলছি, এগুলো যেন মুছে ফেলা হয়, যেন এগুলো বলা হয় যে বই পড়ো, জ্ঞান অ্যাচিভ করো এবং ভালো মানুষের সাথে চলো। তো ভালো মানুষের সাথে চললে ভালো মানুষ হবে, এটাই তো আমি প্রত্যাশা করি যে আগামীর জেনারেশন তো এইটাই হওয়া উচিত, যে বই পড়া কিংবা ভালো মানুষের সাথে মিশা। যেমন আমার কথা বাদই দিলাম, যে আরো অন্য ভালো ভালো সংগঠন আছে যারা অ্যাচিভমেন্ট করেছে, আর বিভিন্ন জায়গায় জয় আমাদের প্রাইম মিনিস্টার শেখ হাসিনা মহোদয়ের ছেলের কাছে থেকে, জয়ের কাছ থেকে অ্যাওয়ার্ড পাওয়া কত সংগঠন আছে, ওরা যে কত অ্যাচিভ করছে। তো তাদের সাথে যদি জয়েন হওয়া যায়, আসলে ওই ড্রাগ অ্যাডিক্টেড কি, তারপরে যে চুলের স্টাইল কি, এগুলো মনে হয় মুছে যাবে। তাদেরকে ইনভলভ করা, ইন্ট্রোডিউস করা, ভালো কাজে ইন্ট্রোডিউস করতে হবে এবং ভালো পরামর্শ দিতে হবে, অভিভাবকদেরও দিতে হবে, আশেপাশে যারা আছে যারা একটু বুঝে তাদেরকেও এগুলা ডেকে ডেকে এনে এনে এগুলা দেখাই দিতে হবে। ধন্যবাদ রবিউল হাসান রবি ভাই। আমি কাব্য আক্তারের কাছে যাওয়া পূর্বে আমাদের যেসব দর্শক আপনাদেরকে ধন্যবাদ, অভিনন্দন জানাই। বিভিন্ন কমেন্টস করছে, আসলে কমেন্টস পড়ার এই মুহূর্তে সময় নাই, দুঃখিত প্রিয় দর্শক। আমরা যদি কমেন্টস পড়তে যাই তাহলে আমাদের আজকের অতিথিদের মূল্যবান কথাগুলো শুনতে পারবো না, যেহেতু আমরা একবার অনুষ্ঠান শেষ করতে চলে আসছি। ধন্যবাদ জানাচ্ছি সামির ভুইয়া, আমাদের সাথে সংযুক্ত হয়েছেন সামির ভুইয়া, আমাদের সাথে সংযুক্ত হয়ে নীলাদ্রি, ফাবিয়া, তাসনিয়া জাহান, নীলা, আহমেদ টপু, জিয়াদুল হক, সোহেল রানা, সেও একজন মানবিক সংগঠনের,
তারপর আমাদের প্রবাসী নিউজ লাইভের স্টুডিও থেকে আমাদের পরিচালক বিন্দু সংযুক্ত হয়েছেন মোহাম্মদ শরিয়াতুল্লাহ, এবং বাংলাদেশ প্রবাসী নিউজ লাইভ থেকে আমাদের বাংলা রিপোর্টার্স ক্লাবের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট জনাব নাসিরউদ্দিন মজুমদার আপনাদেরকে শুভেচ্ছা জানিয়েছেন এবং ধন্যবাদ জানিয়েছেন। এই মুহূর্তে আমি কাব্য আক্তারিনীর কাছে যাচ্ছি। কাব্য আক্তারিনী, আপনি জানেন এই মুহূর্তে মাস্ক যারা ব্যবহার করতেছে না রাস্তাঘাটে মোটামুটি অভিযান চলতেছে, তাদেরকে জরিমানা করতেছে। আপনি কি মনে করেন এই জরিমানার পাশাপাশি সচেতনতার জন্য আরো বেশি সরকারের উদ্যোগ নেওয়া উচিত মনে করেন কিনা? ধন্যবাদ আপনাকে স্যার, আমাকে এরকম একটা প্রশ্ন করে তার উত্তর দেওয়ার সুযোগ দেওয়ার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনি যে প্রশ্নটা করেছেন যে এখন যে আপনার জরিমানা করতেছে, হ্যাঁ জরিমানা করতেছে মাস্ক না পরার জন্য, কিন্তু আপনি দেখেন যে এখন মার্কেট খুলে দিছে, আপনার মাদ্রাসা খুলে দিতেছে, তারপর আপনি স্কুল খুলে দিতেছে, এখানে কিন্তু অনেক জনমানব হইতেছে, একত্রিত হইতেছে। আমরা কিন্তু শুধু এখন দেখেন যে অনেক মানুষ আছে কি একটা মাস্ক বারবার ইউজ করতেছে, তো তার যে জীবাণুটা যে লাগতেছে একবারে, যে মাস্কটার মধ্যে যে জীবাণুটা লাগতেছে ওই জীবাণুটা সহকারে আরেকবার পড়তেছে, বারবার বারবার ইউজ করতেছে, তো সে তো আর এখানে সচেতন হইতেছে না। তারপর হচ্ছে যে মার্কেট খুলে দিছে, আপনার বাজার ঘাট সবকিছুই খুলে দিয়েছে, মানুষ মানুষের সাথে মিশতেছে, চলাফেরা করতেছে, মানে তাদের কোনো সচেতনতা নাই বললেই চলে। আমার আমার মতে আমি যেটা বলবো সেটা হচ্ছে যে সরকারের আরো কড়াকড়ি আইন নেওয়া উচিত, কড়াকড়ি পদক্ষেপ নেওয়া উচিত তাদের জন্য, যারা আপনার সচেতন না। কারণ তাদের জন্যই একটা মানুষ থেকে কিন্তু এই জিনিসটা কিন্তু আপনার 10টা মানুষের শরীরে ছড়িয়ে যেতে পারে। কখন কিভাবে হয়ে যায় সেটা আর বলা যায় না। তো আমি এতটুকুই বলবো যে সরকারের আহ খুব কড়াকড়ি ভাবে একটা পদক্ষেপ নেওয়া উচিত, যেন সমাজে মানুষগুলা সচেতন হয় এবং কি তারা প্রশাসনকে ভয় পেয়ে তারা সচেতন থাকে। কারণ আমরা এমন একটা মানুষ যে কথা শুনি না অনেক। এখানে কিন্তু আপনি কিন্তু ফার্স্ট যখন লকডাউন হয়েছিল, ঘর থেকে বের না হওয়ার জন্য বলা হয়েছিল, প্লাস আপনার সচেতন থাকার জন্য বলা হয়েছিল। ধন্যবাদ কাব্য আক্তারিনী। এই মুহূর্তে আমি যাচ্ছি আমাদের মাহবুব রহমান দুর্জয় ভাই। আপনি যেহেতু সরকারি দলের অঙ্গ সংগঠনের একজন শীর্ষস্থানীয়, আপনার কাছে অনেকগুলো প্রশ্ন রয়েছে, খুব সংক্ষেপে উত্তর দিবেন যেহেতু আমরা এখন অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে আসছি। আপনার কাছে সর্বপ্রথম জানতে চাই, এই যে আমি যে বিষয়টি কাব্য আক্তারিনীর কাছে করেছি আপনি নিশ্চয়ই শুনেছেন, এটা হচ্ছে আসলে জরিমানার পাশাপাশি কি আপনি কি সচেতনতা আরো বেশি জোরদার করা উচিত মনে করেন নাকি? আসলে এখন যে বিষয়টা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে ধরেন কোভিড-19 শুরু হয়েছে সেই আপনার জানুয়ারি থেকেই আমরা দেখছি, বহির্বিশ্ব থেকে শুরু করে চীন অন্যান্য রাষ্ট্রে আস্তে আস্তে আমরা এখানে মার্চ এপ্রিল এভাবে আমাদের বাংলাদেশে পড়ছে। অনেক নির্দেশনা, অনেক কিছু, অনেক কার্যক্রম, অনেক মানবিক কার্যক্রম আমাদের ধরেন এখানে ভিতরে মাস্ক পরিহিত করা, মাথায় ক্যাপ পরা, জুতা পরা, সাবান ওয়াশ করা, অনেক নিয়ম নীতি অনেক কিছুই গেছে। আসলে ওইদিকে এখন ফোকাস করার এখন সময় নেই। আমরা মিডল ইনকাম কান্ট্রি, প্রথমত খেয়ে পরে বেঁচে থাকতে হবে, নাম্বার 1। এখানে কে শুনে কার কথা। ধন্যবাদ আপনাকে। আরেকটি বিষয় জানতে চাই, আপনি জানেন আপনি চট্টগ্রাম মহানগরে অবস্থান করেন, চট্টগ্রাম মহানগরের যেসব বাস সার্ভিস গুলি বলেন, টেম্পু বলেন, যেসব গণপরিবহন চলাচল করতেছে, তারা কিন্তু সরকারের একটি আদেশ মানতেছে, সেটা হচ্ছে দ্বিগুণ ভাড়া তারা নিচ্ছে, আর কোনো কিছু মানতেছে না। এই মুহূর্তে দ্বিগুণ ভাড়াটা কি জনগণের জন্য আপনি বলেন এটা কি কষ্টসাধ্য বিষয় নয় কি? আমি এই ক্ষেত্রে একটু আপনাকে একটু বিস্তারিত বলতে চাই 2 মিনিটের জন্য। সেটা হচ্ছে যে বিষয়টা দেখেন, এখানে বেশি ভাড়াটা আপনি কেন নিবেন, সেটা একটা নীতিমালার কারণেই নিবেন। সেটা হচ্ছে যে আপনার পাশের সিটটা খালি থাকতে হবে, আপনি অতিরিক্ত যাত্রী বহন করতে পারবেন না। একটা প্রজ্ঞাপন গভর্নমেন্ট মানে সরকার আপনাকে দিয়েছে, যে কারণে আপনি ভাড়াটা বেশি নিতে পারবেন। ওই ক্ষেত্রে হয় কি, প্রজ্ঞাপনটা আপনি মানছেন যে শুধু ভাড়ার ক্ষেত্রে, কিন্তু প্রজ্ঞাপনে যে আরো কিছু কথা লেখা আছে সেটা তো আপনি মানছেনই না। এখানে পরিবহন শ্রমিক বলেন আর পরিবহন মালিক বলেন,
কেউ এই ক্ষেত্রে কর্ণপাত করছে না। সুতরাং এই যে ভাড়াটা অতিরিক্ত নেয়া, এটা নেহাতে একটা ভণ্ডামি এবং অযৌক্তিক, এবং মানবিক দৃষ্টিতে এটা মানুষের জন্য কষ্টকর তো বটেই। এটা আমি মনে করি এই মুহূর্তে সরকারকে আরেকটি প্রজ্ঞাপন দিয়ে এটা বন্ধ করা উচিত। বাড়তি ভাড়া, যেমন ধরেন বাজার ঘাটে সবাই সবার সাথে মিশছে, শুধু গাড়ির ক্ষেত্রে পাশে বসলেই করোনা হবে এইটা তো কোনো বিষয় হতে পারে না। মার্কেটে সবাই যাচ্ছে, সেটা সবার সাথে সবাই মিশছে, 3 ফুট যে ডিস্টেন্সের কথা বলা হয়েছে, সেই 3 ফুট ডিস্টেন্স তো কেউ মানছে না। সুতরাং আপনি শুধু গাড়ির ক্ষেত্রে কেন এই নিয়ম নীতিটা করবেন? কোথাও মানা হচ্ছে না 3 ফুট ডিস্টেন্স, মসজিদ ছাড়া আর কোথাও মানা হচ্ছে না 3 ফুট। মসজিদের ক্ষেত্রেও আমি আপনাকে বলি, আমার যেসব এলাকার মসজিদ রয়েছে সেখানেও মানা হচ্ছে না। 3 ফুটের নির্দেশনা যেভাবে করা সেটা কেউ মানছে না, কোথাও মানছে না। আপনি 2-1টা উদাহরণ দিতে পারবেন, কিন্তু 98টাই উদাহরণ আছে যে কেউই প্রজ্ঞাপনের ধারের কাছেও নাই। সুতরাং আপনি ভাড়াটা অযৌক্তিকভাবে বাড়িয়ে রেখে মানুষের এই অমানবিক কষ্টটা আপনি কেন দিবেন? কারণ মানুষ এখন অভাব অনটনে আছে। সুতরাং কিছুটা হলেও অভাব অনটনে আছে, যেহেতু আমাদের কোভিড-19 একটু মহামারী দেখা দিয়েছে, অর্থনৈতিক কষ্টে সবাই ছিল কম বেশি। সুতরাং আমি মনে করি এই ভাড়াটা দূরপাল্লার যারা গাড়ি যায়, জেলার গাড়িগুলো, সেখানে তো অনেক বেশি ভাড়া। সুতরাং এগুলো এখন বন্ধ করা উচিত আমি মনে করি। আমার দৃষ্টিকোণ থেকে আমি ব্যক্তিগতভাবে বলতে চাই, সরকারকে এখানে আরেকটি প্রজ্ঞাপন দেওয়া উচিত যে এই দ্বিগুণ ভাড়া হোক অথবা বেশি ভাড়া হোক, 60% ভাড়া হোক, এই ভাড়াটা এখনই অনতি বিলম্বে এটি বন্ধ করা হোক, এবং বন্ধ করা জরুরি। আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এটা বলতে চাই। ধন্যবাদ দুর্জয়। আপনার কাছে আরেকটি বিষয় জানতে চাই। স্বাধীনতা যুদ্ধের সময় আমি নিশ্চয় আমরা 4 জন একজনও দেখিনি, কিন্তু আমরা বাংলাদেশ পুলিশ বাহিনীর যে অগ্রণী ভূমিকার কথা বই পুস্তকে পড়েছি। কিন্তু অতি সম্প্রতি আমাদের যে করোনা ভাইরাসে ওরা যে সার্ভিসটুকু দিয়েছে, এটা দেখে আমরা আসলে আমাদের বাংলাদেশ পুলিশ বাহিনীর যে আমরা কি বলবো, মানে গর্বে একেবারে আমাদের মানে গর্বিত। আপনি এই বিষয়ে কি বলবেন? এই বিষয়টা আসলে বাংলাদেশ পুলিশ সম্পর্কে পুরো বাংলাদেশের নাগরিক যারা আমরা আছি, তারা একটা ধরেন আর কি বলে বিরূপ মন্তব্য সবসময় করে থাকি। পুলিশ খারাপ, পুলিশ ঘুষখোর, পুলিশ বিভিন্ন ধরনের বিভিন্ন অ্যাঙ্গেলের কথা আমরা বলি, পুলিশ দেখলে ভয় পাই। কিন্তু করোনা কালে এই কোভিড-19 যখন বাংলাদেশে প্রচন্ড রকমের ভয়াবহতা সৃষ্টি করেছিল, ঠিক ওই মুহূর্তে পুলিশ বাহিনী যে ভূমিকা রেখেছে, আমরা ওই তখন এই আমাদের বাংলাদেশের মানবিক পুলিশগুলোকে দেখেছি। প্রত্যেকটা পুলিশ সদস্য, প্রত্যেকটা পুলিশ কর্মকর্তা তাদের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করেছেন বাংলাদেশের নাগরিকদেরকে ঘরে রাখার, নিরাপদ রাখার, তাদের সাহায্য সহযোগিতা করার। আমি আমার থানা বাইজিৎ থানায় বলতে পারি, আমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা পিটন সরকার, তিনি তার মানবিক দৃষ্টি দিয়ে মানুষকে কিভাবে রাত দিন পরিশ্রম করে রাতে খাবার দিয়েছেন, দিনে দিয়েছেন, দুপুরে দিয়েছেন, আমার মাধ্যমে দিয়েছেন, অনেকের মাধ্যমে দিয়েছেন। আরেকজন কর্মকর্তার কথা আমি বলতে চাই, এখানে অনেকেই করেছেন, কিন্তু এসআই আজাদ আমার খুব ঘনিষ্ঠ যোগাযোগ রয়েছে। তিনি সাবেক ছাত্রলীগ নেতা, ছাত্রলীগ থেকে তিনি এসআই পজিশনে এসেছেন। তারা যে মানবিক কাজগুলো করেছে, এই মানবিক কাজগুলো তারা, আমি যখনই বলেছি ভাই এখানে একটু সমস্যা আছে, এদের পারিবারিক সমস্যা, তারা ত্রাণ সহায়তা দিয়েছেন, ব্যক্তিগতভাবে হোক, তাদের পুলিশি ফাউন্ডেশন থেকে হোক, যেভাবে হোক তারা চেষ্টা করেছেন। তো ওই ক্ষেত্রে যেটা বলতে চাই, তারা চেষ্টা করেছেন আমাদের অবুঝ বাঙালি, অবুঝ নাগরিকদেরকে ঘরে রাখার। আমরা তো ঘরে ছিলাম না, আমরা নির্দেশনা তো মানেই নাই, আমরা তো সবসময় কোনো কিছুই মানতে চাই না, কারণ আমরা নির্দেশনা, আমরা আইন, এগুলোকে মনে করি একটি তুচ্ছতাচ্ছিল্য ব্যাপার। এটা আইন একটা জারি করছে, এটা তো আমার কি আসে যায়, আমাদের এই ধরনের একটি মনোভাব সবসময় থাকে। সুতরাং আমরা কখনোই পুলিশ প্রশাসনকে ভালো কাজের তেমন একটা পাইনি, কিন্তু করোনাকালে আমরা পুলিশ প্রশাসনকে, পুলিশ প্রশাসনের প্রত্যেকটা সদস্যকে যেভাবে কাছে পেয়েছি, তারা অবশ্যই মানবিক স্যালুট, মানবিক সালাম পাওয়ার দাবিদার এবং দাবি রাখেন। আমরা চাই পুলিশ শুধু এই করোনা কালেই নয়, সর্বকালে, সব সময়, সব পরিস্থিতিতেই বাংলাদেশের প্রতিটি নাগরিকের পাশে মানবিক হয়ে এভাবে অনন্তকাল পাশে থাকবে, এটাই আমার প্রত্যাশা। এটা আমরা আশা রাখি।
রবিউল হাসান রবি, আপনি একটু পূর্বে বলেছিলেন আপনাদেরকে সাহায্য করেছেন বাংলার মানবিক পুলিশ ইউনিটও বিশেষ করে চট্টগ্রাম তথা সারা বাংলাদেশে কাজ করে আছেন। এইসব মানবিক পুলিশ ভাইদেরকে আমাদের ভাইয়েরা একেবারে ফ্রিডম ফাইটার ডাক্তারদের পাশাপাশি ওনারা যে ভূমিকা রেখেছেন এই বিষয়ে কি আপনার কিছু বলার আছে? পুলিশ বাহিনীর ব্যাপারেই তো বলছেন যে কি ভূমিকা রেখেছে। জি, না, ওরা তো অনেক ভূমিকা রেখেছেন, এই বিষয়ে আপনি কি বলবেন বলেন? আমি আমার দৃষ্টিকোণ থেকে, আমার জায়গা থেকে আমি ব্যক্তিগতভাবে অ্যাপ্রিসিয়েট করি। আমার আত্মীয় স্বজনও আছে, তবে সবাই যে ভালো আবার সবাই যে খারাপ তা কিন্তু না। তবে এই করোনাকালীন আমরা অনেকের কাছ থেকে শিখেছি অনেক কিছু, যে আসলেই পুলিশ মানবিক এবং মানবিক মানবিক দৃষ্টিকোণ থেকে অনেক এগিয়ে আসছে। আর আমি যার কারণে বুঝতে পারলাম, আমার কাছেও আগে তেমনই মনে হয়েছে, এটা হচ্ছে জেনে হোক আর না জেনে হোক, যে এটা আগেই জানতাম যে আসলে পুলিশ ভালো না। তো এই করোনাকালীন আমাদেরকে অনেক শিক্ষা দিয়েছে যে তারা আসলে এত বিনয়, এতই মানে আমরা বলার সাথে সাথেই চলে আসছে ফোর্স এসে আমাদেরকে সহযোগিতা করেছে। যেই কাজটা আমাদের দ্বারা সম্ভব ছিল না, তারা এসে আমাদেরকে সম্ভব করে দিয়েছে। এবং অনেক যে সিরিয়াল মেনটেন করে আমরা যে খাবারগুলো বিতরণ করেছি, তো তারা কিন্তু এসে তাদের যে ওয়্যারলেস কিংবা তাদের যে মাইক, এগুলা দ্বারাও তারা অনেক মাঠে, তারপরে রাস্তায় এসে মানুষকে এলোমেলো ভাবে ছিল, অনেক অগোছালো ভাবে ছিল। তো তাদেরকে গুছিয়ে, আমরা আসলে অতটুকু সম্ভব ছিল না। অ্যাজ এ ভলান্টিয়ার আমরা অনেক কিছু পারি, কিন্তু অনেক জায়গাতে অনেক কিছু করা সম্ভব হয় না, যেটা পসিবল হয় না আমাদের ভলান্টিয়ারের মধ্যে। তো পুলিশ বাহিনী আসলে আমরা অনুষ্ঠান শেষ পর্যায়ে চলে আসছি। কাব্য আক্তারিনী, স্বাস্থ্যবিধি মেনে চলার বিষয়ে কি আপনার কোনো পরামর্শ থাকবে দর্শকদের উদ্দেশ্যে? স্যার, আমি আপনার কথাটা আসলে বুঝতে পারিনি, কি বলেছেন। স্বাস্থ্যবিধি মেনে চলার বিষয়ে আপনার কোনো পরামর্শ আছে নাকি আমাদের দর্শকদের উদ্দেশ্যে? হ্যাঁ, তা তো অবশ্যই আছে। কারণ এই সময়টাতে আমাদের সবারই ঘরে থাকতে হবে, সবারই আমাদের সচেতন থাকতে হবে, এবং কি যে সচেতনামূলক জিনিসগুলো আছে, যে আমাদের সচেতন থাকতে হবে এই জিনিসগুলো দিয়ে সো আমাদের সবারই এরকম সচেতন থাকতে হবে। তাহলে আমরা পারবো। কারণ আমাদের যে ভাইরাসটা, এটা কিন্তু একজন থেকে অনেক মানুষ ছড়ায়। তো সেটা যদি চিন্তা করি আমাদের দিক থেকে, যে আসলে আমার কারণে যদি আরেকটা মানুষের হয়, তাহলে এরকম করতে করতে কিন্তু অনেকের হয়ে যাবে, আসলে আমরা সেটা বুঝতে পারি না। সেজন্য আমাদের সচেতনতাটা খুব প্রয়োজন। তো আমি এটাই বলবো যে সবাই ঘরে থাকুন, সুস্থ থাকুন, এবং কি অন্যকেও সুস্থ রাখুন। নিজে সচেতন থাকুন, অন্যকেও সচেতন করুন। ধন্যবাদ আপনাকে। এই মুহূর্তে আমি যাচ্ছি আমাদের দুর্জয় ভাইয়ের কাছে। দুর্জয় ভাই মনে হয় একটু সমস্যা হয়েছে ওনার নেটওয়ার্কের, দেখি। দুর্জয় ভাই, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? আপনার সাউন্ড নাই, আপনার কিন্তু সাউন্ড নাই দুর্জয় ভাই। হ্যালো, না আপনার সাউন্ড আসতেছে, দেখি একটা মিনিট। হ্যাঁ, রফিক ভাই শুনছেন? এখন শুনছি। দুর্জয় ভাই, শুনতে পাচ্ছি। আপনার কাছে সর্বশেষ একটি প্রশ্ন। জি দাদা। অতি সম্প্রতি একটি ঘটনার সারা বাংলাদেশের মানুষকে নাড়া দিয়েছে, যেটা হচ্ছে মেজর সিনহা হত্যাকাণ্ড। উনি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী থেকে শুরু করে রাষ্ট্রের অনেক গুরুত্বপূর্ণ দায়িত্বে উনি ওনার দায়িত্বের যে কৃতিত্ব এটা পরিচয় দিয়েছে, যদি বা অবসরপ্রাপ্ত। এই বিষয়টা আপনি কিভাবে দেখেন? আসলে মেজর সিনহা হত্যা, যে হত্যাকাণ্ড, যে ঘটনা, পুরো বাংলাদেশের মানুষ না শুধু পুরো বিশ্বব্যাপী এটি একটি বর্তমান সময়ে আলোচিত ঘটনা। এই ঘটনাটা অত্যন্ত অমানবিক, এবং মেজর সিনহা কি আমরা ইতিমধ্যে বিভিন্নভাবেই জেনেছি যে তিনি কোন ধরনের দেশপ্রেমিক ছিলেন। এখন এই ক্ষেত্রে আমি শুধু মেজর সিনহার কথার ভিতরে সীমাবদ্ধ না থেকে একটু যোগ করতে চাই। সেটা হচ্ছে, দেখেন, মেজর সিনহা যে এলাকাতে
হত্যা হয়েছেন মানে মৃত্যুবরণ করেছেন অথবা পরিকল্পিতভাবে যে ঘটনার শিকার হয়েছেন, সেক্ষেত্রে বলবো যে ওই জায়গাটাতে অনেক মানুষই কিন্তু পরিকল্পিতভাবে হত্যার শিকার হয়েছে। এটা আমরা সবাই ইতিমধ্যে বুঝতে পেরেছি, জানতে পেরেছি। হয়তো আমরা তখন কথা বলতে পারিনি, কিন্তু এটি এখন আগে পরে সবকিছু ক্লিয়ার হয়ে যাবে। পুলিশ কর্মকর্তা ধরেন এই কোভিড-19 সময় পুলিশ অনেক ভালো কাজ করলো, একজন পুলিশ কর্মকর্তার কারণে আবার এই কোভিড-19 সময় মানবিক পুলিশের আবার মর্যাদা একজন প্রদীপ কুমারের কারণে আবার পুলিশ বাহিনী হারালো। দেখেন একজন ভারপ্রাপ্ত কর্মকর্তা কিভাবে পরিকল্পিতভাবে একজন দেশপ্রেমিক একজন সেনা কর্মকর্তা সাবেক তাকে হত্যা পরিকল্পনা করলো। এবং বিষয়টা দেখেন, এটা শুধু একজন মেজরকে যখন এই ধরনের একটি হত্যাকাণ্ড ঘটালো, তখন আমরা যারা সাধারণ নাগরিক আছি তাদের পরিস্থিতিটা আসলে কি হতে পারে, আমরা কতটা ভীত সন্ত্রস্ত এখন। আমরা তো মনে করি যে এই ধরনের পুলিশ কর্মকর্তার যদি পুলিশের যদি মন মানসিকতা থাকে, তাহলে আমরা কেউ কোথাও নিরাপদ না, সেটা ঘরে হোক, সেটা বাইরে হোক, সেটা যে কোনো জায়গাতে হোক। আমি নাগরিক, আমি বাংলাদেশের নাগরিক, আমি আমার বাংলাদেশে, আমি আমার স্বাধীন বাংলাদেশে বুক ফুলিয়ে রাত 2টা হোক 4টা হোক সকল জায়গায় সকলভাবে সৎভাবে সঠিক পথে চলাফেরা করব। এর জন্য তো অন্তত পক্ষে আপনি চাইলেই আমাকে হত্যা করে ফেলতে পারেন না। আপনি চাইলেই আমাকে আপনি আমাকে জিজ্ঞাসাবাদ করতে পারেন, আপনি আমাকে আইনে সোপর্দ করতে পারেন। আমার যদি আপনার ইলিগাল কিছু নজরে আসে, আপনার তদন্তে আসে, আপনার বেরিয়ে আসে, তাহলে অবশ্যই আইন অনুযায়ী আপনি আমাকে ব্যবস্থা নিতে পারেন। কিন্তু হত্যা, সরাসরি হত্যা, এই বিষয়টা আসলে মেনে নেওয়া যায় না। আর বিশেষ করে আমরা ইতিমধ্যে জেনেছি যে এই হত্যাকাণ্ডটি অবশ্যই পরিকল্পিত এবং এই সাজানো হত্যাকাণ্ডের বিচার আমরা যারা এখানে রবিউল হাসান আছেন, কাব্য আক্তার এবং রফিক ভাই আপনিও আছেন, আমরা চাই যে এই হত্যাকাণ্ডের বিচার হোক, হত্যাকাণ্ডের ফাঁসি হোক, দ্রুত বিচার হোক, এবং যারা সর্বোচ্চ ভাবে এখানে সহায়তা করেছেন সকল দিক থেকে তাদের আইনের আওতায় এনে দ্রুত বিচারের মাধ্যমে এমন একটি দৃষ্টান্ত স্থাপন করা হোক যে দৃষ্টান্ত দেখে আগামীতে শুধু পুলিশ বাহিনী নয়, বাংলাদেশের প্রতিটি মানুষ অন্যায় অপরাধ করতে যেন তাদের অন্তরের ভয় সৃষ্টি হয়, তাদের সামাজিক প্রেক্ষাপটে তারা যেন প্রশ্ন জবাবদিহিতার মধ্য দিয়ে যেন তারা ভাবতে পারে যে না, অন্যায় অপরাধ করলে আইনের, রাষ্ট্রের এই ধরনের বিচার আছে, যে কারণে আমরা অন্যায় অপরাধ চাইলে আর করতে পারবো না। এটা কিন্তু আসলে আইন, প্রশাসন, রাষ্ট্র, বর্তমান সময়ের সবচেয়ে বিশ্বে আলোচিত প্রধানমন্ত্রী, মানবিক প্রধানমন্ত্রী এবং মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, তিনি অবশ্যই এই বিষয়টি বিচার বিবেচনার দৃষ্টিতে দেখবেন বলে আমি মনে করি এবং এটার সঠিক বিচার আমরা প্রত্যাশা করি। গতকাল আইনমন্ত্রী বলেছেন এটির সঠিক বিচার দ্রুত সময়ের মধ্যেই হবে, সেভাবে ব্যবস্থা নেওয়া হচ্ছে। সুতরাং আমরা অবশ্যই একটি ভালো বিচার দেখতে চাই এবং দৃষ্টান্তমূলক বিচার দেখতে চাই। এটাই আসলে এই মুহূর্তে বলার ছিল। ধন্যবাদ মাহবুবুর রহমান দুর্জয়। আমরাও আমাদের চ্যানেলের পক্ষ থেকে আমরা চাই নিরপেক্ষভাবে এটা সঠিক বিশ্লেষণ করে যারা দায়ী সবাইকে আইনের আওতায় এনে এটা একটা বিচার করা হোক। প্রিয় দর্শক, আমরা একেবারে অনুষ্ঠান শেষ পর্যায়ে চলে আসছি। ধন্যবাদ জানাচ্ছি আজকের কাব্য আক্তার, রবিউল হাসান রবি এবং মাহবুবুর রহমান দুর্জয়। প্রিয় দর্শক, আপনারা নিশ্চয়ই আমাদের মানবিক মানুষগুলির কথা শুনেছেন, আপনারা দেখতে পেয়েছেন আমাদের মানবিক মানুষগুলি করোনা কালের থেকে শুরু করে এমনি করোনার পূর্ব ওরা যেভাবে সামাজিক মানুষগুলি হয়ে সামাজিকতার মধ্যে আবদ্ধ থেকে যেভাবে মানুষের পাশে দাঁড়ায়, আমরা আশা করবো আমাদের প্রতিটা নাগরিক যেন আমরা মানবিক হই, আমরা সামাজিক হই এবং আমরা যারা অভিভাবক আছে আমরা যেন আমাদের সন্তানদেরকে মানবতার শিক্ষা দিই এবং সামাজিক শিক্ষাগুলি দিই। তাহলে আমার সন্তান, আপনার সন্তান একদিন দেখবেন এই যে কিশোর গ্যাং নিয়ে আছে যে কথা হয়েছে, এই কিশোর গ্যাং বলেন বা বিপদগামী হাত থেকে আমার সন্তান, আপনার সন্তান রক্ষা পাবে। এই আশা রেখে আজকের মতো আমরা শেষ করতে চাচ্ছি। খোদা হাফেজ। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। সবাই আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।